আচ্ছা, আমরা এই লেকচারে বেসিক্যালি দেখব যে আমাদের প্রোগ্রাম যখন রান হয় তখন স্ট্যাক মেমোরি যেটা আছে সেই জিনিসটাতে কিভাবে আমাদের ফাংশন তাদের যে ইনফরমেশন সেগুলো রাখে, অর্থাৎ স্ট্যাক মেমোরি কিভাবে রান টাইমে বিহেভ করে। তো সেইখানে যাওয়ার আগে আমরা কিছু বেসিক জিনিসগুলা দেখব। অর্থাৎ এই জিনিসগুলো আপনারা আগেই জেনে আসছেন আপনাদের ওএস কোর্সে বা কম্পিউটার আর্কিটেকচার কোর্সে, এই দুইটা কোর্স মিলে দেখবেন যে এই কনসেপ্টগুলো অলরেডি হয়তো আপনারা জানেন। তো ওই জিনিসগুলো একটু জাস্ট রিভিউ করে দিব যাতে মনে পড়ে। তো এইখানে দেখেন একটা ডায়াগ্রাম দেখা যাচ্ছে, এই ডায়াগ্রামটার সাথে অলরেডি আপনাদের পরিচিত হওয়ার কথা। এইটা হচ্ছে আমাদের যে কোনো একটা প্রোগ্রামের যে বা প্রসেসের যে কোনো একটা প্রসেসের মেমোরি ডায়াগ্রাম। ঠিক আছে, যে আমরা যখন একটা প্রসেস যখন রান হয় তখন ওই প্রসেসের যে মেমোরি ডায়াগ্রামটা সেটা এখানে দেখানো হয়েছে। সো দেখেন একটা প্রসেসের কয়েকটা মেমোরি ডায়াগ্রামের মধ্যে কয়েকটা ভাগ আছে। প্রথম ভাগটা দেখেন কোড, অর্থাৎ এই পোর্শনে আমার যে মেশিন কোডগুলো থাকবে, অর্থাৎ আমার ইনস্ট্রাকশনের করসপন্ডিং যে মেশিন কোড সেগুলো থাকে হলো কোড পোর্শনে। আচ্ছা, এরপরের পোর্শনটা দেখেন লেখা আছে স্ট্যাটিক ডেটা, অর্থাৎ এইখানে হইলো আমার যত রকম গ্লোবাল ভেরিয়েবল আছে সেই গ্লোবাল ভেরিয়েবলগুলো থাকে হলো আমার এই ডেটা সেগমেন্টে। এখন ডেটা সেগমেন্টের মধ্যে দেখেন আনইনিশিয়ালাইজ পোর্শন আছে, আবার ইনিশিয়ালাইজ পোর্শন আছে। সো যেগুলা গ্লোবাল ভেরিয়েবল ইনিশিয়ালাইজ থাকবে, অর্থাৎ আমরা ডিক্লেয়ার করার সময় ভ্যালু বলে দিব, সেগুলো থাকবে হলো আমার এই ইনিশিয়ালাইজ পোর্শনে। আর যেগুলো গ্লোবাল ভেরিয়েবলে আমরা ডিক্লেয়ার করার সময় কোনো রকম ভ্যালু বলবো না, সেগুলো থাকবে হলো আনইনিশিয়ালাইজ পোর্শনে। সো যেগুলো গ্লোবাল ভেরিয়েবলে আমরা ডিক্লেয়ার করার সময় মানে কোনো ভ্যালু বলে দিই না, বাই ডিফল্ট ওগুলার ভ্যালু কিন্তু জিরো বসায় ফেলে। মানে অপারেটিং সিস্টেম যখন এটাকে রান করে এই প্রসেসকে, তখন ওই ভ্যালুগুলো বাই ডিফল্ট জিরো ধরে ফেলে। আচ্ছা, এরপরে দেখেন যে দুইটা মেমোরি লেয়ার সেগমেন্ট আছে, একটা হলো হিপ সেগমেন্ট, একটা হলো স্ট্যাক সেগমেন্ট। তো এইখানে এই দুইটা লেয়ার কিন্তু আমার ডাইনামিক, অর্থাৎ হিপের যে পোর্শনটা, হিপ মেমোরিটা এটা গ্রো করতে পারে। এবং দেখেন হিপটা কিন্তু নিচ থেকে উপরের দিকে গ্রো করে, ঠিক না? আমাদের যে কনভেনশন আছে সেটা কিন্তু আমরা এইভাবে ফলো করি যে হিপটা গ্রো করে, হিপ যদি গ্রো করা দরকার তাহলে সেটা হলো নিচ থেকে উপরের দিকে গ্রো করে, আর স্ট্যাকটা গ্রো করে হলো উপর থেকে নিচের দিকে। তো আমাদের এই যে যে মেমোরি ডায়াগ্রামটা আছে, এই মেমোরি ডায়াগ্রামের মধ্যে ডাইনামিক মেমোরি পোর্শনটা হচ্ছে স্ট্যাক আর হিপ পোর্শনটা। ঠিক আছে, তো হিপের মধ্যে কারা থাকে? হিপের মধ্যে থাকে হচ্ছে আমরা যখন ডাইনামিক্যালি কোনো মেমোরি অ্যালোকেট করি, অর্থাৎ ম্যালক করি বা এই টাইপের যখন জিনিসগুলো করি, তখন সেটা থাকে হলো হিপের মধ্যে। আর স্ট্যাকের মধ্যে কি থাকে? স্ট্যাকের মধ্যে হলো আমরা যে ফাংশন কলগুলো করি, একটা ফাংশন যখন কল করি তখন ফাংশন রিলেটেড যত রকম কাজগুলো হয়, ইনফরমেশন রাখা, দেন ওই ফাংশনের লোকাল ভেরিয়েবল সেভ করা, এই কাজগুলো কিন্তু সব আমার এই স্ট্যাক মেমোরিতে রাখা হয়। বা এই ফাংশন যখন আবার অন্য কোনো ফাংশনকে কল করবে, দেন হলো ওই ফাংশনের করসপন্ডিং কাজগুলো সব কিছু কিন্তু করা হয় আমার স্ট্যাক মেমোরিতে। সো আমরা এখন জিনিসগুলো একটু একটু এক একটা করে দেখি। তো ধরে নেন যে আপনার এখানে আমি এখন খুবই একটা সিম্পল একটা কোড লিখি। ঠিক আছে, আমি আর কিছু লিখলাম না, আমি এখানে খুবই একটা সিম্পলিফাইড একটা সি কোড লিখছি। এই সি কোডের মধ্যে এ আর বিটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল, আর এখানে পি আর কিউটা হচ্ছে এটা কিন্তু লোকাল ভেরিয়েবল। এটা কোন কোন ফাংশনের লোকাল ভেরিয়েবল? মেইন ফাংশনের লোকাল ভেরিয়েবল। তো এই যে কোডটা লিখছি, এই কোডটা যখন রান হবে তখন কিন্তু আমরা সেটাকে বলি প্রসেস, অর্থাৎ একটা প্রোগ্রাম যখন রান হয় তখন আমরা সেই জিনিসটাকে বলি প্রসেস। তো প্রসেসের মধ্যে যে মেমোরি ডায়াগ্রামটা সেটা দেখলাম আমরা এরকম, যে ওটার মধ্যে কোড সেগমেন্ট থাকে, ডেটা সেগমেন্ট থাকে, হিপ সেগমেন্ট থাকে, আর স্ট্যাক সেগমেন্ট থাকে। তো কোড সেগমেন্টে কোন পোর্শনটা থাকবে? আমাদের যে কোড সেগমেন্ট, এই কোড সেগমেন্টে কোন পোর্শনটা থাকবে সেটা হলো আমার এই যে আমি যে প্রোগ্রামটা লিখছি, এই প্রোগ্রামের প্রত্যেকটা ইনস্ট্রাকশনের করসপন্ডিং যে মেশিন কোড, অর্থাৎ ইন্টিজার এ, এই লাইনটাকে যখন আমার মেশিন কোডে কনভার্ট করা হবে তখন যে মেশিন কোডগুলো, দেন এই ইনস্ট্রাকশনকে আমি যখন মেশিন কোডে কনভার্ট করব তখন যেই মেশিন কোডটা হবে, এরকম প্রত্যেকটা ইনস্ট্রাকশনের করসপন্ডিং আমার যে মেশিন কোডগুলো থাকবে সেটা কিন্তু থাকে হলো কোড সেগমেন্টে। তাহলে কোড সেগমেন্টে কারা থাকে? কোড সেগমেন্টে হলো প্রত্যেকটা জিনিসের, প্রত্যেকটা আমার ইনস্ট্রাকশনের করসপন্ডিং যে মেশিন কোড, সেই মেশিন কোডগুলো থাকবে হলো আমার কোড সেগমেন্টে। ঠিক আছে, আর সিপিইউ কিন্তু বেসিক্যালি এই জিনিসগুলো রান করে। সিপিইউ কিন্তু আমার এইখানকার যে মেশিন কোডগুলো আছে সেগুলোকেই পড়ে হলো সেগুলোকে সে রান করে। আচ্ছা, এরপরে পোর্শনটা হলো দেখেন আমার স্ট্যাটিক ডেটা সেগমেন্ট বা ডেটা সেগমেন্ট। তো ডেটা সেগমেন্টে কারা থাকে?
ডেটা সেগমেন্টে বলছিলাম যে গ্লোবাল ভেরিয়েবলগুলো থাকে। দেখেন আমি এখানে কিন্তু দেখেন দুই ধরনের ভেরিয়েবল আছে, গ্লোবাল ভেরিয়েবল আছে আবার লোকাল ভেরিয়েবল আছে, যেগুলো হলো ফাংশনের মধ্যে। তো ডেটা সেগমেন্টে কিন্তু শুধুমাত্র গ্লোবাল যেগুলো ডেটা আছে সেই জিনিসগুলো থাকবে। তো এখানে দেখেন আমার গ্লোবাল ভেরিয়েবল কী কী আছে, একটা এ আছে আরেকটা আছে বি। এখন এই ডেটার মধ্যে দুইটা পার্ট আছে, একটা হলো ইনিশিয়ালাইজ পার্ট, আরেকটা হলো আনইনিশিয়ালাইজ পার্ট। তাহলে দেখেন আমাদের এখানে ইনিশিয়ালাইজ পার্টের জায়গায় রাখতে হবে। তো ইনিশিয়ালাইজ পার্টটা দেখেন কোথায় আছে, যে কোডের পরপরই ইনিশিয়ালাইজ পোর্শনটা থাকে, এর পরের পোর্শনে থাকে হলো আনইনিশিয়ালাইজ পোর্শনটা। সো এখানে আমার কোডের পরপরই থাকবে হলো ইনিশিয়ালাইজ পোর্শনটা। এখানে কোন ডেটাটা ইনিশিয়ালাইজ অর্থাৎ ডিক্লেয়ার করার সময় ভ্যালু বলে দেওয়া হয়েছে সেটা হলো বি, তাহলে এখানে হলো আমার বিটা থাকবে। এরপরে যদি আরও কোনো ইনিশিয়ালাইজ ভ্যালু থাকতো সেগুলোও কিন্তু আমার এটার উপরে থাকতো, ঠিক আছে। তাহলে আমি এখানে যদি একটাই যেহেতু ইনিশিয়ালাইজ, তাহলে এটা আমি লিখলাম এইটুকু অংশ হচ্ছে আমার ইনিশিয়ালাইজ পোর্শন, এইটুকু অংশ হচ্ছে আমার ইনিশিয়ালাইজ পোর্শন। আচ্ছা, এর পরের পোর্শনটা কি হচ্ছে, আনইনিশিয়ালাইজ ডাটা। তাহলে আমার এর পরের যে পোর্শনটা সেটা হলো আমার আনইনিশিয়ালাইজ পোর্শন। তাহলে আশা করি এটা বুঝাতে পারছি যে আমার ডেটা সেগমেন্টের মধ্যে শুধুমাত্র গ্লোবাল ভেরিয়েবলগুলো থাকবে। সো গ্লোবাল ভেরিয়েবলের মধ্যে যেই পোর্শনটা ইনিশিয়ালাইজ সেটা থাকবে হলো ইনিশিয়ালাইজ পোর্শনের আন্ডারে, আর যেটা ইনিশিয়ালাইজ না অর্থাৎ যেটার আমি ডিক্লেয়ার করার সময় ভ্যালু বলে দিইনি সেগুলো থাকবে হলো আনইনিশিয়ালাইজ পোর্শনে। অ্যান্ড আনইনিশিয়ালাইজ পোর্শনগুলোর ভ্যালু এটা কিন্তু গ্লোবাল ভেরিয়েবলের ক্ষেত্রে শুধুমাত্র গ্লোবাল ভেরিয়েবল যেগুলো আনইনিশিয়ালাইজ থাকে সেগুলোর ভ্যালু কিন্তু বাই ডিফল্ট 0 হয়ে যায়। সো আপনারা এটা চেক করতে পারেন যে আপনারা এখানে জাস্ট ইন্টিজার এ লিখে এখানে যদি প্রিন্ট করেন একে, দেখবেন যে এর ভ্যালু আসছে 0। বাট লোকাল ভেরিয়েবলের ক্ষেত্রে কিন্তু জিনিসটা সেম না। অর্থাৎ আমি যদি এখানে ইন্টিজার আর লিখি এরপর যদি আমি আরকে প্রিন্ট দিই, দেখবেন যে এটার ভ্যালু 0 আসবে না, এটার ভ্যালু গার্বেজ আসবে, অর্থাৎ খুবই র্যান্ডম কিছু একটা ভ্যালু আসবে। সেটা কেন এর ভ্যালুটা এরকম আসে সেগুলো হয়তো আমরা পরে বলবো। সো আপাতত এটাই দেখেন যে গ্লোবাল ভেরিয়েবলের ক্ষেত্রে আমরা যখন আনইনিশিয়ালাইজ অবস্থা রেখে দিই তখন বাই ডিফল্ট সেটার ভ্যালু 0 অ্যাসাইন করা হয়। বাট লোকাল ভেরিয়েবল যেটা কোনো ফাংশনের মধ্যে আছে যেই ভেরিয়েবলগুলো, সেগুলোর ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা প্রযোজ্য না। অ্যান্ড ফাংশনের মধ্যে যেগুলো ভেরিয়েবল সেগুলো কিন্তু ডেটার মধ্যে থাকে না। সো এইটা যেন ভুল না হয় যে ডেটা পোর্শনের মধ্যে শুধুমাত্র গ্লোবাল ভেরিয়েবলগুলো থাকবে। আরেক ধরনের ভেরিয়েবলও থাকে, সেটা হলো স্ট্যাটিক ভেরিয়েবল। তো ওইটা নিয়ে আপাতত আমি এখানে ডিসকাস করতেছি না। সো আপাতত খালি ওটুকু মাথায় রাখবেন যে স্ট্যাটিক ভেরিয়েবলও কিন্তু এর মধ্যে থাকে এই ডেটা সেগমেন্টে। সো ওই জন্য দেখেন ওটার নাম আছে কি, স্ট্যাটিক ডেটা। আচ্ছা, এরপরে আমাদের থাকে হলো হিপ আর স্ট্যাক। তো এই পোর্শনগুলো আমাদের ডাইনামিক মেমোরির অংশ, অর্থাৎ এই পোর্শনগুলো বাড়তেও পারে আবার কমতেও পারে। তো হিপ যেটা হয় যে লোয়ার অ্যাড্রেস থেকে হায়ার অ্যাড্রেসের দিকে গ্রো করে, মানে হিপকে যখন বাড়ার দরকার হয় সে এই ডিরেকশনে বাড়ে, আর স্ট্যাককে যখন বাড়ার দরকার হয় স্ট্যাকের যদি কখনো মেমোরি আরও বেশি দরকার হয় তখন সে এই ডিরেকশনে বাড়ে, ঠিক আছে। তো পুরাটা মিলে হচ্ছে আমাদের যে একটা প্রসেসের যে মেমোরি ডায়াগ্রাম সেটা, এটা পুরা মেমোরিটা মিলে হচ্ছে আমার প্রসেসের যে মেমোরি ডায়াগ্রাম সেটা। সো দেখবেন অনেক সময় বলা হয় স্ট্যাক হলো গ্রো করে হচ্ছে ডাউনওয়ার্ডস। কেন স্ট্যাক ডাউনওয়ার্ডস গ্রো করে, তার মানে কি এইটা হলো হায়ার মেমোরি অ্যাড্রেস, এই মেমোরি অ্যাড্রেসগুলো ভ্যালু বেশি, সেখান থেকে সে লোয়ার মেমোরি অ্যাড্রেসের দিকে স্ট্যাক গ্রো করে। আর হিপ গ্রো করে কোথা থেকে, হিপ গ্রো করে হচ্ছে লোয়ার মেমোরি অ্যাড্রেস থেকে হায়ার মেমোরি অ্যাড্রেসের দিকে। তাহলে এগুলো হলো আমার হায়ার মেমোরি অ্যাড্রেস, আমি হাই লিখে রাখলাম, আর নিচের দিকের পোর্শনগুলো হচ্ছে আমার লোয়ার মেমোরি অ্যাড্রেস। আমরা এখন এই হিপ আর স্ট্যাক, এই যে এখানে যে মেমোরি গ্রো বা শ্রিঙ্ক হয় এই জিনিসটা কীভাবে হয় একটু আমরা দেখব, যে এটাকে কেন ডাইনামিক মেমোরি বলা হয় এই দুটাকে। তো দেখেন হিপের মধ্যে ওই ভেরিয়েবলগুলো থাকে যেগুলো হলো ডাইনামিক্যালি অ্যালোকেট করা হয় মেমোরিতে, যেগুলো ডাইনামিক অ্যালোকেশন হয়। আপনারা হয়তো সিতে ম্যালক অথবা নিউ, সিতে আছে ম্যালক আর C++-এ নিউ, এই দুইটা ফাংশনের কথা হয়তো শুনছেন। ম্যালক যেটা করে সে হচ্ছে আমার মেমোরি থেকে একটা সার্টেইন পোর্শন সে অ্যালোকেট করে। আপনি এখানে প্যারামিটার আকারে সেটা বলে দিতে পারেন যে আপনি কত পরিমাণ জায়গা চান। সে যেটা করে মেমোরি থেকে আমার ওই পরিমাণ জায়গা আমাকে অ্যালোকেট করে দেয়। নিউও হচ্ছে সেম কাজটাই করে। তো আপনি যখন মনে করেন একটা অবজেক্ট ক্রিয়েট করলেন, কথা আমি লিঙ্ক লিস্ট বানাইতে যাচ্ছি, এরকম আমি একটা লিঙ্ক লিস্ট বানাইতে যাচ্ছি। তো লিঙ্ক লিস্টে কি শুরুতে আমার সবার আগে কী করতে হবে, একটা অবজেক্টকে ইনিশিয়ালাইজ করতে হবে, এবং এই অবজেক্টগুলো যে ইনিশিয়ালাইজ হয় সেগুলো কিন্তু আমার ম্যালকের থ্রুতে হয়।
অর্থাৎ আমরা মেমোরি থেকে এই অবজেক্টটা যে পরিমাণ জায়গা নিবে সেই পরিমাণ জায়গার আমরা এখান থেকে অ্যালোকেট করি, করে দেন হলো এই অবজেক্টটাকে আমরা ইনিশিয়ালাইজ করি। ঠিক আছে? তো এই যে আমরা অবজেক্টটাকে যে অ্যালোকেট করলাম, আমি এখানে জাস্ট একটা সিউডো কোড টাইপের লিখতেছি। তো এই যে আমি একটা অবজেক্টকে ক্রিয়েট করলাম, মনে করেন এটা নোড ক্লাসের একটা অবজেক্ট, ঠিক আছে? তো এই যে নোডের যে অবজেক্ট, এই অবজেক্টটা কোথায় থাকবে? এটা থাকবে হলো আমার হিপের মধ্যে। অর্থাৎ আমার যে হিপ মেমোরি আছে, এটা যদি আমার হিপ মেমোরি হয়, সেই হিপ মেমোরির মধ্যে আমার এরকম এই অবজেক্ট মেমোরিটা থাকবে। ঠিক আছে? এই অবজেক্টটা থাকবে। এখন এখন যেটা হবে যে দেখেন, আমরা এখানে যত রকম ভেরিয়েবলকে বা যত রকম নোডকে আমরা ডাইনামিক্যালি অ্যালোকেট করব, প্রত্যেকটা নোডই কিন্তু আমার এই হিপের মধ্যে থাকবে। অর্থাৎ যেই নোডগুলো আমরা ম্যালক অথবা নিউ এর থ্রুতে আনবো, এই দুইটা থ্রুতে আনবো, সব কিছুই হলো আমার হিপের আন্ডারে থাকবে। তাহলে চিন্তা করেন যে যখন আমার লিঙ্ক লিস্টে একটা নোড ছিল, তখন হয়তো আমি এটাকে আচ্ছা আমি এখানে নোড 1 বলি, তাহলে আরও বেশি সুবিধা হবে। যখন আমার লিঙ্ক লিস্টে একটা নোড ছিল, তখন আমি এটা লিখলাম হলো নোড 1। আচ্ছা, এখন আমি যখন লিঙ্ক লিস্টটাকে একটু গ্রো করতে চাবো, মানে আমি একটু বাড়াইতে চাবো, তখন আমার কি হবে? তখন আমাকে আরেকটা নোড ক্রিয়েট করতে হবে। অর্থাৎ আমাকে এরকম কিছু একটা লিখতে হবে যে নোড 2 ইকুয়াল টু ম্যালক। অর্থাৎ আগে জায়গা নিতে হবে, এরপরে হলো নোড 2-র মধ্যে ভ্যালু দিতে হবে, দেন হলো নোড 1-এর নেক্সটে নোড 2-কে রাখতে হবে, এরকম কিছু কাজ করতে হবে। তার মানে দেখেন, এই নোড 2-কে তো এখন আমি ইনিশিয়ালাইজ করলাম, এবং সেটা কি ডাইনামিক্যালি ইনিশিয়ালাইজ করছি, অর্থাৎ মেমোরি থেকে জায়গা নিয়ে দেন হলো আমি ওটাকে নোড 2-র মধ্যে দিয়ে দিছি। তাহলে এই যে আমি কাজটা করলাম, তাহলে নোড 2ও কিন্তু থাকবে হলো আমার হিপের মধ্যে। তার মানে দেখেন, একটা লিঙ্ক লিস্টকে আমি এরকম যতক্ষণ আমরা গ্রো করতে থাকবো, আমরা যখন ইচ্ছা মতো এরকম একটা লিঙ্ক লিস্টে যখন গ্রো করতে থাকতেছি, তখন কিন্তু আমার হিপের সাইজটা কিন্তু একটা করে 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 বাড়তেছে। এরকম আমরা যতগুলো নোড ক্রিয়েট করতেছি, প্রত্যেকটা নোডই কিন্তু আমার হিপের মধ্যে সে জায়গা নিবে। ঠিক আছে? তো লিঙ্ক লিস্টটা যত বাড়বে, আমার এই হিপ মেমোরিটা তত কিন্তু ইনক্রিজ হবে। এই যে হিপের যে পোর্শনটা, এটা কিন্তু তত আমার ইনক্রিজ হবে। অর্থাৎ আমার এই যে হিপ মেমোরিটা এদিক থেকে এদিকে গ্রো করতে থাকবে। আচ্ছা, সিমিলারলি যখন মনে করেন আমার লিঙ্ক লিস্ট নিয়ে কাজ করা শেষ, অর্থাৎ এটা একদম লাস্টে আমার এখানে টোটাল মনে করেন 4টা নোডই নিয়ে কাজ করছি। তো এখন যখন লিঙ্ক লিস্ট নিয়ে কাজ করা শেষ, এরপর আমাদের কী করতে হয়? আমাদের কিন্তু মেমোরিগুলোকে ফ্রি করতে হয়। তাছাড়া যেটা হবে যে ওরা কিন্তু মেমোরি থেকে জায়গা নিয়ে বসে থাকবে। যেহেতু আমি ডাইনামিক্যালি মেমোরিটা অ্যালোকেট করছিলাম, অর্থাৎ মেমোরিটাকে আমি নিয়ে রাখছিলাম। সো আমার কাজ হচ্ছে মেমোরিটা যখন মেমোরিটা নিয়ে কাজ করা হয়ে গেছে, তখন আমার কাজ হচ্ছে একে ফ্রি করে দেওয়া। অর্থাৎ আমাকে ফ্রি করতে হবে। তো যখন আমরা মেমোরিগুলোকে ফ্রি করব, দেখেন সবার আগে আমরা কাকে ফ্রি করব? কথার কথা, আমি যদি নোড 4-কে ফ্রি করি, তখন কিন্তু নোড 4টা আর হিপ থেকে আর জায়গা নিবে না। ঠিক আছে? ফ্রি করার জন্য আমাদের ফ্রি নামের একটা কিওয়ার্ড আছে। ঠিক আছে? ফ্রি লিখে আমরা যদি ওই নোডটাকে পাঠাই দেই, তখন হলো ওই জায়গাটা নোড 4-এর যে মেমোরি থেকে যে জায়গাটা নিছিল, সেই জায়গাটা ফ্রি হয়ে যায়। তো সিমিলারলি আমরা এরকম একটা একটা করে যখন নোডকে ফ্রি করতে থাকবো, তখন দেখেন ওই নোডগুলো কিন্তু আমার এই হিপের জায়গা থেকে চলে যাবে। তার মানে কি, হিপটা কিন্তু এখন আবার শ্রিঙ্ক হয়ে যাবে। যেহেতু নোটগুলো এখন হিপের জায়গাটা ছেড়ে দিচ্ছে, তখন হিপের সাইজটা কিন্তু কমে যাবে। এজন্য হিপের যে এটাকে বলা হয় ডাইনামিক মেমোরি অ্যালোকেশন। মানে সরি, হিপের যে এটাকে বলা হয় ডাইনামিক মেমোরি। তো এই জন্য আমার হিপের যে এই যে গ্রোয়িংটা বা শ্রিঙ্কিং যে হয়, এই গ্রোয়িং অ্যান্ড শ্রিঙ্কিংয়ের জন্য এটাকে বলা হয় ডাইনামিক মেমোরি। সো আশা করি এটা বুঝতে পারছেন যে আমরা যত রকম এরকম এই যে ম্যালক বা নিউ, এই দুটা ইউজ করে যখন ডাইনামিক্যালি মেমোরি অ্যালোকেট করব যে কোনো একটা নোডের কারণে, সবগুলাই কিন্তু আমার হিপের আন্ডারে থাকবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা যদি একটু আসি স্ট্যাকের ক্ষেত্রে কি হবে। স্ট্যাকের ক্ষেত্রে কেন এটাকে আমরা ডাইনামিক মেমোরি বলতেছি, অর্থাৎ স্ট্যাক কেন গ্রো করতে পারে। যেমন দেখেন, আমি বলছিলাম যে স্ট্যাকের মধ্যে আমরা যত রকম ফাংশন কল করি, সেই ফাংশন কল রিলেটেড সব কিছু কিন্তু থাকে হলে স্ট্যাকের মধ্যে। সো মনে করেন আপনার একটা মেইন ফাংশন আছে, মেইন ফাংশন থেকে আপনি জি ফাংশনকে কল করলেন, এরপরে আপনি মনে করেন আপনার কাছে জি ফাংশন নামে একটা ফাংশন আছে, সেই ফাংশন থেকে আপনি মনে করেন ফু ফাংশনকে কল করলেন। ঠিক আছে? তার মানে দেখেন, আগে কি হবে? সবার আগে যেটা হবে, মেইন ফাংশনটা কল হবে, এরপরে মেইন ফাংশন থেকে জি ফাংশন কল হবে, দেন জি ফাংশন থেকে আবার ফু ফাংশন কল হবে। ঠিক আছে? তো
এইটা যেটা হয়, এই যে ফাংশন কলিং রিলেটেড বা একটা ফাংশন রিলেটেড সব কিছু কিন্তু আমার স্ট্যাক মেমোরিতে রাখা হয়। কেন স্ট্যাক মেমোরিতে রাখা হয় সেটা আমরা একটু পরে শিখবো। জাস্ট আপাতত এইটুকু মাথায় রাখেন যে আমরা যখন ফাংশন কলগুলো হয় তখন বেসিক্যালি স্ট্যাক মেমোরি ইউজ করে করা হয়। তো আমি যেটা বলতে চাচ্ছি, সবার আগে যেটা হবে যে আমাদের এখানে কিন্তু মেইন ফাংশনটা কল হবে, রাইট? মেইন ফাংশনটা সবার আগে কল হবে। তাহলে এখানে আমার মেইনের জন্য স্ট্যাক মেমোরি থেকে আগে জায়গা ক্রিয়েট হবে, যে মেইন ফাংশনটা রিলেটেড যেসব ইনফরমেশন দরকার সেটার জন্য জায়গা ক্রিয়েট হবে। তো কী কী ইনফরমেশন দেখার দরকার সেটা আমরা একটু পরেই জানবো। আপাতত যা সেটুকুই জানেন যে মেইন ফাংশন রিলেটেড যত রকম কাজ করা দরকার বা ইনফরমেশন রাখা দরকার সেটা আমাদের ওইটুকু জায়গা সে নিবে, মেইনের জন্য জায়গা নিবে। আচ্ছা, এরপরে দেখেন মেইন ফাংশন থেকে কিন্তু আমার জি ফাংশনটা কল হচ্ছে, রাইট? মেইন ফাংশন থেকে হয়তো কিছু প্রসেসিং করলাম, এরপরে হয়তো জি ফাংশনটা কল করলাম। তো এরপরে যেটা হবে, এই যে জি ফাংশনটা কল করলাম, তাহলে জি ফাংশন রিলেটেড যত রকম ইনফরমেশনগুলো আছে সেটার জন্য আমার যেটা হবে, জি ফাংশনের জন্য একটা এরকম ইনফরমেশন স্টোর হবে, আমার স্ট্যাকের মধ্যে এরকম একটা ইনফরমেশন স্টোর হবে। তাহলে এই ইনফরমেশনগুলো হলো জি ফাংশনের করসপন্ডিং ইনফরমেশন, সেগুলো। আচ্ছা, এরপরে মনে করেন জি ফাংশন থেকে কিছু কাজ হইলো, নর্মাল কিছু এক্সিকিউশন হইলো, এরপর দেখেন আবার ফু ফাংশন কল হচ্ছে। তাহলে যেটা হবে, আমার ফু ফাংশনের জন্য এরকম একটা জায়গা ক্রিয়েট হবে, অর্থাৎ ফু ফাংশন রিলেটেড যেগুলো ইনফরমেশন সেগুলোর জন্য একটা জায়গা ক্রিয়েট হবে, অ্যান্ড আমার করসপন্ডিং ফু ফাংশনে এক্সিকিউশনটা চলবে। আচ্ছা, এখন মনে করেন ফু ফাংশনটা শেষ হয়ে গেছে, ফু ফাংশনটা একসময় শেষ হয়ে যাবে, রাইট? তো যখন ফু ফাংশন শেষ হয়ে যাবে তখন হলো ওই যে ফু ফাংশন রিলেটেড যেসব জায়গা ছিল ওই জায়গাটা মেমোরি থেকে কিন্তু ফ্রি হয়ে যাবে। অর্থাৎ স্ট্যাক থেকে এখন আর ফুয়ের যেহেতু এক্সিকিউশনটা শেষ, তখন ও ফু হলো ওই মেমোরিটা ছেড়ে দিবে, অর্থাৎ তখন আর ফু এর জায়গাটা থাকবে না, অর্থাৎ এই জায়গাটা আর তখন আর থাকবে না। আচ্ছা, এখন এরপরে যেটা হবে, এরপরে মনে করেন জি এর কাজটাও শেষ। জি এর কাজটা যখন শেষ হবে তখন কি করবে, জি এর এই যে মেমোরি যেটা নিছিল জি, এটাও সে ছেড়ে দিবে, অর্থাৎ তার তো এক্সিকিউশন শেষ, তার যেগুলো ইনফরমেশন সে স্টোর করে রাখছিল সেই ইনফরমেশনগুলো এখন আর দরকার নেই, যেহেতু জিও এর এক্সিকিউশন শেষ। সেজন্য জিও এই মেমোরিটা ছেড়ে দিবে। তো শুধু থাকবে হলো মেইন। অ্যান্ড প্রোগ্রাম যখন একদম শেষ হয় তখন কিন্তু আমার মেইন ফাংশনটা কিন্তু চলে যায়। তাহলে জি ফাংশনটা চলে যাওয়ার পর শুরু থাকতেছে হলো মেইন, অ্যান্ড প্রোগ্রাম যখন একবারেই সবার লাস্টে চলে যায়, অর্থাৎ রিটার্ন জিরো, আমার সি বা সি প্লাস প্লাসে সবার লাস্টে যে লাইনটা রিটার্ন জিরো থাকে, ওইখানে যখন যায় তার মানে কি আমার মেইন ফাংশনও রিটার্ন করে যাচ্ছে। যখন মেইন ফাংশন রিটার্ন করে যাচ্ছে তখন কিন্তু আর স্ট্যাক মেমোরিতে কেউ থাকতেছে না, ঠিক আছে? অর্থাৎ কোনো ফাংশন রিলেটেড কোনো কিছু আর থাকতেছে না। তাহলে দেখেন স্ট্যাক মেমোরিটা তাহলে কেন ডাইনামিক? ওই যে এটা এই জন্যই ডাইনামিক যে যখন আমার একটা ফাংশন থেকে আরেকটা ফাংশন কল হচ্ছে, এরকম বারবার অনেকগুলো ফাংশন তো কল হইতে পারবে, তাই না? এরকম চেইন আকারে অনেকগুলো ফাংশন কল হইতে পারে। তো তখন কি হবে, তখন এরকম স্ট্যাকটা গ্রো করবে। যখন চেইন আকারে মানে ইয়াটা বাড়বে তখন স্ট্যাকটা এমনি গ্রো করবে। আর যখন আমার ফাংশনগুলো এক এক করে এক্সিকিউশন শেষ করবে, অর্থাৎ প্রত্যেকটা ফাংশন যখন তার নিজেদের এক্সিকিউশনগুলো এক এক করে শেষ করবে, তখন কি হবে, তখন এই যে যেইটুকু অংশ বাড়ছিল, অর্থাৎ যেইটুকু অংশ সে স্পেস নিছিল, সেগুলো আবার একটা একটা করে কমতে থাকবে। সেজন্য স্ট্যাককে বলা হয় একটা ডাইনামিক মেমোরি। অর্থাৎ সে ফাংশন যখন চেইন আকারে কল করতেছে তখন তার মেমোরিটা বাড়তেছে, আর যখন আমার ফাংশনের এক্সিকিউশনগুলো শেষ হচ্ছে আমার কি মেমোরিটা আবার আগেকার অবস্থায় চলে আসতেছে, অর্থাৎ বা কমে যাচ্ছে। তাহলে আশা করি বুঝতে পারছেন যে হিপ আর স্ট্যাক কেন আমার এটা ডাইনামিক মেমোরি, আর এই পোর্শনগুলো কেন ফিক্সড। অর্থাৎ এই যে কোড পোর্শন আর ডেটা পোর্শনটা দেখেন, কোড পোর্শনে কারা থাকে? কোড পোর্শনে থাকে হলো আমার পুরা প্রোগ্রামের যতগুলো ইনস্ট্রাকশন আছে। আপনার পুরা প্রোগ্রামে যদি 1000টা ইনস্ট্রাকশন থাকে, কথার কথা, এই 1000টা ইনস্ট্রাকশন কিন্তু কখনোই চেঞ্জ হবে না। মানে আপনার রান হওয়ার সময় যে আপনার ইনস্ট্রাকশন সংখ্যা বেড়ে যাবে এরকম কিন্তু না। আপনার যখন ফাইনালি মেশিন কোড যখন জেনারেট হয়েছে, ওই মেশিন কোডে যদি 1000টা ইনস্ট্রাকশন থাকে, এই 1000টা ইনস্ট্রাকশনই কিন্তু রান হবে সিপিইউতে, 1000টা ইনস্ট্রাকশনই কিন্তু রান হবে, ঠিক আছে? আমি কিন্তু মেশিন কোডের কথা বলতেছি, আমি কিন্তু যে এগুলা কোডের কথা বলতেছি না। কারণ আপনারা তো জানেন যে আমরা যখন নর্মাল কোড থেকে যখন 3 অ্যাড্রেস কোড লিখি তখন কিন্তু কিছু ইনস্ট্রাকশন অলরেডি বেশি হয়ে যায়, তাই না? আমরা যখন A+B+C+D যে এইভাবে দেখছিলাম, হয়তো আমরা সোর্স কোড এইভাবে লিখলাম, বাট যেটা যখন 3 অ্যাড্রেস করে লাগবে তখন কিন্তু এই লাইনটাকে লেখার জন্য মাল্টিপল লাইন লাগবে। সো আমি যেটা বলতে চাচ্ছি যে মেশিন কোডে যখন ফাইনালি সব কিছু কনভার্ট হয়ে যাবে, মেশিন কোডে যদি 1000টা ইনস্ট্রাকশন থাকে, সেই 1000টা ইনস্ট্রাকশনই কিন্তু আমার রান হবে।
অর্থাৎ কোড পোর্শনে যেই পোর্শনগুলো থাকে সেই মেশিন কোডগুলোই থাকবে। অর্থাৎ মেশিন কোডে যতগুলো ইনস্ট্রাকশন আছে ওই ইনস্ট্রাকশনের মেশিন কোডগুলোই আমার এখানে থাকবে, এটা কিন্তু বাড়বেও না কমবেও না। সো কোড পোর্শনটা ফিক্সড। ডেটা পোর্শনটা কেন ফিক্সড? ডেটা পোর্শনটা এই জন্যই ফিক্সড যে আমার যে গ্লোবাল ভেরিয়েবলগুলো আছে, গ্লোবাল ভেরিয়েবল কিন্তু আমরা অলরেডি ডিফাইন করে রাখছি যে কতগুলো গ্লোবাল ভেরিয়েবল হবে। আমাদের গ্লোবাল ভেরিয়েবল কিন্তু রান টাইমে বাড়তেও পারবে না কমতেও পারবে না, রাইট? অর্থাৎ যেই কটা গ্লোবাল ভেরিয়েবল আমরা ডিফাইন করে রাখছি সেই কটা গ্লোবাল ভেরিয়েবলই আমার থাকবে, রান টাইমেও সেটা সেম পরিমাণই থাকবে। সেজন্য আমাদের এই যে ডেটা পোর্শনটা কিন্তু ফিক্সড, গ্লোবাল ভেরিয়েবল পোর্শনটা। আচ্ছা, হিপটা কেন ডাইনামিক? কারণ হচ্ছে ওই যে আমি বললাম রান টাইমে আমরা যদি বারবার ইনসার্ট করি, তাই না, আমরা 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 কিন্তু একটা লিঙ্ক লিস্টকে ইচ্ছামতো গ্রো করাইতে পারবো। যে আপনি একটা লুপ লিখলেন, মনে করেন আপনি 1000টা নোট অ্যাড করতে চান, তো আপনি যেটা একটা লুপ লিখে রাখলেন, তাহলে যেটা হবে প্রোগ্রামটা যখন রান হবে, যখন লুপটাকে এক্সিকিউট করবে, তখন কিন্তু বারবার এই নোটটা বাড়তে থাকবে বা লিঙ্ক লিস্টটা গ্রো করতে থাকবে, অর্থাৎ নতুন করে একটা নোট অ্যাড হইতে থাকবে। তাহলে এই যে লিঙ্ক লিস্টটা যে গ্রো করতেছে, তার মানে কি হিপের সাইজটা বাড়তেছে। আবার যখন আমার সব কিছু কাজ শেষ, অর্থাৎ আপনি 1000টা নোট নিছিলেন, এখন ওই 1000 নোটকে আপনি আবার ফ্রি করে দিলেন, তখন কি, তখন আবার হিপের সাইজটা আবার কমে যাবে। ঠিক আছে? সিমিলারলি স্ট্যাকটা কেন গ্রোয়িং? যেমন দেখেন ওই যে যেটা বললাম যে আমার যখন একটা ফাংশন থেকে একটা ফাংশন কল হয়, এরকম চেইন আকারে যখন কল হবে, তার মানে কি প্রোগ্রামটা যখন রান হচ্ছে ওই সময় কিন্তু ফাংশনগুলো বেসিক্যালি কল হয়, তাই না? তাহলে যখন একটা প্রোগ্রাম রান হচ্ছে এবং ফাংশনগুলো একটার পর একটা চেইন আকারে কল হচ্ছে, তখন কি, তখন আমার স্ট্যাকটা বাড়বে, স্ট্যাকের সাইজটা বাড়বে। কারণ কি, ওই ফাংশন রিলেটেড ইনফরমেশনগুলো আমাকে স্ট্যাকের মধ্যে জমা থাকে, ওই ফাংশন রিলেটেড যত ইনফরমেশন। সো এরপরে যখন আমার এক্সিকিউশনগুলো শেষ, ফাংশন রিলেটেড এক্সিকিউশনগুলো শেষ একটা একটা করে, তখন কি ওই যেই ফাংশনটা এক্সিকিউশন শেষ, ওই ফাংশনটা করসপন্ডিং জিনিসগুলো আমার স্ট্যাক মেমোরি থেকে চলে যাবে। অর্থাৎ স্ট্যাক মেমোরি থেকে ওই ফাংশনটা যেটুকু জায়গা নিছিল ওগুলো আস্তে আস্তে ফ্রি হওয়া শুরু হবে, ওই পোর্শনগুলো আস্তে আস্তে ফ্রি হওয়া শুরু হবে। তখন কি আবার স্ট্যাক মেমোরিটা আস্তে আস্তে সিঙ্ক হওয়া শুরু করবে। তো আশা করি আইডিয়াটা বুঝতে পারছেন যে কেন আমার এই কোড আর ডেটা পোর্শনটা স্ট্যাটিক আর কেন হিপ আর স্ট্যাক পোর্শনটা ডাইনামিক। আচ্ছা, আমাদের যে ইএক্সি ফাইলটা আছে, ইএক্সি ফাইলের মধ্যে বেসিক্যালি কিন্তু মেশিন কোডগুলো থাকে, তাই না? তো এখানে দেখেন আমার কিছু অ্যাসেম্বলি কোড আছে এবং ওই অ্যাসেম্বলি কোডে করসপন্ডিং মেশিন কোডগুলো রাইট সাইডে দেখানো হয়েছে। সো আলটিমেটলি আপনাদের যে কোড পোর্শন যেটা ছিল, এই যে মেমোরির যে কোড পোর্শন, মেমোরি কোড পোর্শনে বা একটা এক্সিকিউটেবল ফাইলে কিন্তু আমাদের এই যে এরকম জিনিসগুলো থাকবে মেশিন কোড। যেমন দেখেন এইখানে যে এই লাইনটার করসপন্ডিং যে আমার মেশিন কোড, সেটা হলো আমার এই যে এইখানে লেখা আছে। এই যে এইটার করসপন্ডিং যে মেশিন কোড, সেটা দেখেন এইখানে লেখা আছে। সো প্রোগ্রাম কাউন্টার দেখেন শুরুতে একে পয়েন্ট করে আছে, রাইট? তার মানে সবার আগে সে এই যে এই লাইনটাকে সে এক্সিকিউট করবে। তার মানে কি, সে বেসিক্যালি যে এই মেশিন কোডটাকে সে এক্সিকিউট করবে। সো প্রোগ্রাম কাউন্টার এই জিনিসটা হয়তো জানেন যে এটা একটা রেজিস্টার, এই রেজিস্টার হলো পয়েন্ট করে থাকে কারেন্টলি কোন ইনস্ট্রাকশনটাকে আমাকে এক্সিকিউট করতে হবে, তাই না, কোনটাকে আমি এক্সিকিউট করব, সেখানে সে পয়েন্ট করে থাকে এখানে কি কি করা হয়েছে। তাহলে একটা যখন ইএক্সি ফাইল আমরা ইন্সপেক্ট করবো, একটা ইএক্সি ফাইলকে যখন আমরা দেখবো, তখন দেখবো যে আলটিমেটলি আমাদের এরকম অনেকগুলো মেশিন কোড লেখা আছে ওই ইএক্সি ফাইলের মধ্যে। তো আমাদের করসপন্ডিং আমাদের যে 3 অ্যাড্রেস কোড ছিল, সেই 3 অ্যাড্রেস কোড বা আমরা যদি অ্যাসেম্বলি কোড নিয়েও চিন্তা করি, সেগুলোর করসপন্ডিং যে আমাদের আলটিমেট মেশিন কোড, সেই মেশিন কোডগুলো আমরা এখানে দেখতে পারবো। আচ্ছা, আমরা এখানে একটা ডায়াগ্রাম দেখতেছি, এটা হলো খুবই সিম্পলিফাইড ওয়েতে একটা প্রোগ্রাম বা প্রসেস কীভাবে রান হয় সেই জিনিসটা আর কি দেখানো হয়েছে। তো প্রথমে যেটা হয় যে আমরা যত রকম ইএক্সি ফাইলগুলো লিখি, এগুলো কিন্তু আলটিমেটলি থাকে আমাদের ড্রাইভের মধ্যে বা ডিস্কের মধ্যে। সো ডিস্ক থেকে কিন্তু ডিরেক্টলি কোনো প্রোগ্রাম রান হয় না। অপারেটিং সিস্টেম যেটা করে যে ডিস্ক থেকে আপনার যে ইয়াটা আছে সেটাকে ইএক্সি ফাইলটাকে সবার আগে সে লোড করে হলো র্যামের মধ্যে। সো আপনি যখন কোনো একটা ইএক্সি ফাইলে ডবল ক্লিক করেন, তখন যেটা হয়, আপনি যদি উইন্ডোজ ইউজ করেন, উইন্ডোজ অপারেটিং সিস্টেম সেই জিনিসটাকে, সেই ইএক্সি ফাইলটাকে লোড করবে হচ্ছে র্যামের মধ্যে। তো র্যাম থেকে এরপর কী হয়, র্যাম থেকে হলো আমার সিপিইউ এর কাছে প্রত্যেকটা ইনস্ট্রাকশন একটা একটা করে যায়। সো এখানে দেখেন ওই জন্য প্রথম লাইনটা কী বলছে যে লোড মেশিন ইনস্ট্রাকশন ফ্রম র্যাম অ্যাড্রেসেস। তার মানে র্যাম থেকে কিন্তু আমার মেশিন ইনস্ট্রাকশনগুলো সিপিইউর কাছে যায়। এরপর যেটা করে যে আমার কি ইনস্ট্রাকশন আসছে সেই ইনস্ট্রাকশনটাকে ইন্টারপ্রেট করার ট্রাই করে। যেমন আপনারা তো এটা তো জানেন যে একটা যখন আমরা মেশিনের ওই ইনস্ট্রাকশন সেট আর্কিটেকচার দেখি, যে প্রথম পোর্শনটা থাকে কি অপকোড,
এরপর থাকে হলো বিভিন্ন আমার ওই যে অপারেন্ট এরকম জিনিসগুলো থাকে। তো অপকোড দেখে কিন্তু আমি বুঝতে পারি যে আমাকে কী করতে হবে, যে অপকোডের ভ্যালু যদি 2 হয় তাহলে দেখেন অ্যাড করতে হবে, অপকোডের ভ্যালু যদি 3 হয় তাহলে সাবট্রাক্ট করতে হবে। তাহলে যখন একটা ইনস্ট্রাকশন আসলো, আমি প্রথম 4টা বিট, এখানে দেখেন অপকোডের আন্ডারে লিখছে 4টা বিট, প্রথম 4টা বিট দেখে যদি পড়ে যদি বুঝি যে আমার 4টা বিট পড়ে ভ্যালু মনে করেন আসলো 2, তাহলে আমাকে বুঝতে হবে যে আমাকে অ্যাড করতে হবে। তো ও ওই সিগন্যালটা আমাকে এএলইউর কাছে দিয়ে দিবে, যখন ইন্টারপ্রেট করলো এইটাকে করসপন্ডিং আমার এএলইউর কাছে দিয়ে দিবে। তো প্রথম পার্টটাকে বলা হয় ফেচ করা, র্যাম থেকে ফেচ করা। সেকেন্ড পার্টটাকে বলা হয় ডিকোড করা, অর্থাৎ এই পোর্শনটা হলো ডিকোড। আচ্ছা, এরপরে আমি যখন বুঝলাম যে কী করতে হবে, এরপর আমার কাজ কি, এরপরে কাজ হলো আমরা যত রকম ডেটার উপর কাজ করবো, অর্থাৎ যেই ডেটার উপর আমরা যোগ বা বিয়োগ যাই কিছু করতে যাচ্ছি, আমাকে তো সেগুলো আলটিমেটলি আনতে হবে রেজিস্টারের মধ্যে, রাইট? যে আমাদের ডিরেক্ট র্যাম অ্যাড্রেসের উপর কিন্তু সিপিইউ কাজ করতে পারে না। আপনারা যদি এখানে ইনস্ট্রাকশন সেট আর্কিটেকচারগুলো দেখেন, দেখবেন যে এখানে প্রত্যেকটা অপারেন্ড আকারে রেজিস্টার কিন্তু আছে, তাই না? অপারেন্ড আকারে রেজিস্টারগুলো আছে, এখানে কিন্তু ডিরেক্ট মেমোরি অ্যাড্রেস নাই, র্যামের মেমোরি অ্যাড্রেস কিন্তু ডিরেক্টলি নাই। অর্থাৎ আমাদের আলটিমেটলি এই যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলোকে কিন্তু আমার সিপিইউ রেজিস্টারের মধ্যে আনতে হবে। তো এখানে ওই কাজটা করছে। এরপর সিপিইউ রেজিস্টারে আনার পর আমরা এখন এএলইউ থ্রুতে এখানে বিভিন্ন রকম অপারেশন করতে পারবো, অ্যারিথমেটিক বা লজিক অপারেশনগুলো এখানে করতে পারবো। আচ্ছা, এরপরে আমরা যেই অপারেশনটা করলাম, এই অপারেশনের ভ্যালুটা আমরা আলটিমেটলি আবার সেই র্যামের মধ্যে স্টোর করব, অর্থাৎ রেজিস্টার থেকে সিপিইউ এর যে রেজিস্টার আছে সেই রেজিস্টার থেকে আমরা আবার ব্যাক করব কোথায়, র্যামের মধ্যে, র্যামের যে অ্যাড্রেস সেটার মধ্যে। এবং এই যে সেম সাইকেলটা, এই সাইকেলটা আমার পরবর্তী ইনস্ট্রাকশনের জন্য আবার চলবে, অর্থাৎ এইভাবে বাকি ইনস্ট্রাকশনগুলোর জন্য সেম সাইকেলটা আবার রিপিট হবে। ঠিক আছে? তার মানে দেখেন জিনিসটা অনেকটা এরকম, যে আপনি এরকম যখন একটা লাইন লিখলেন জেড ইকুয়াল টু এ প্লাস বি, তো সবার আগে কি হবে, সবার আগে যে এই ইনস্ট্রাকশন, এই পুরা ইনস্ট্রাকশনের করসপন্ডিং মেশিন কোডটা আগে আমার র্যামের কাছে যাবে, এটা তো অপারেটিং সিস্টেমে লোড করবে, দেন র্যাম থেকে সেটা যাবে কোথায়, সিপিইউ এর মধ্যে। আচ্ছা, সিপিইউ এর মধ্যে সিপিইউ এই ইনস্ট্রাকশনটা, এটা করসপন্ডিং মেশিন কোডটার মনে করেন এখানে প্রথম অপ কোডটা, যে এই ইনস্ট্রাকশনের করসপন্ডিং আমার যে অপ কোডের শুরুতে কিন্তু আমার 2 থাকবে, তাই না? তাহলে 0010 এরকম কিছুটা থাকবে, এরপরে হয়তো কোনো কিছু থাকবে। তাহলে এইটার অপ কোড পড়ে যখন সে 2 পারলো, তখন সে বুঝতে পারলো যে আমার যে ডেটাটা আছে এখানে আসলে বেসিক্যালি যোগ করতে হবে। আমি হয়তো আইডিয়াটা দিতে পারছি যে এখানে আমার যে মেশিন কোডটা আছে সেই মেশিন কোডটা পড়ে প্রথম 4টা বিট পড়ে সে 2 পাইলো, তার মানে সে বুঝলো যে আমাকে যোগ করতে হবে। সে এই সিগন্যালটা এএলইউর কাছে পাঠিয়ে দিবে। আচ্ছা, এখন আমার কাজ দেখেন, এই যে এ আর বি তো আমার র্যামের মধ্যে আছে, র্যামের যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসের মধ্যে আছে। এখন সিপিইউ তো ডিরেক্টলি র্যামের মধ্যে কিন্তু ওয়ার্ক করতে পারে না, মানে আপনি যদি ওই যে আপনাদের আর্কিটেকচারটা দেখেন, আইএসএটা দেখেন, ইনস্ট্রাকশনসের আর্কিটেকচার, দেখবেন যে এখানে আমার রেজিস্টারের মধ্যে জিনিসগুলো হচ্ছে, ডিরেক্টলি র্যামের কোনো অ্যাড্রেস নাই। তাহলে আমাকে যেটা করতে হবে, এ আর বি এর যে ভ্যালু এটাকে সামহাউ একটা রেজিস্টারের মধ্যে আনতে হবে, তাই না? তাহলে আমরা যেটা করব, আমরা যেটা করব এই জিনিসগুলোকে রেজিস্টারের মধ্যে আনবো। তাহলে এইটাই কাজ করতে বলা হয়েছিল এইখানে, এই যে লোড নেসেসারি ডাটা ফ্রম অ্যাপ্রোপ্রিয়েট র্যাম অ্যাড্রেস টু সিপিইউ রেজিস্টার। তার মানে এ আর বি যেই র্যামের যে অ্যাড্রেসে ছিল সেই অ্যাড্রেস থেকে আমরা রেজিস্টারের মধ্যে লোড করব। এরপরে যেটা করবে, এরপরে হচ্ছে আমার এরপরে যেটা হবে আমার এএলইউ হচ্ছে আমার রেজিস্টারের উপর ওই কাজটা করবে যে কাজটা করতে বলা হয়েছে, অর্থাৎ এ আর বি এর ভ্যালুটা এখন একটা রেজিস্টারের মধ্যে আছে, সেই রেজিস্টারের মধ্যে সে যোগের যে কাজটা সেই কাজটা করবে, তাই না? অর্থাৎ অ্যাডিশন পারফর্ম করবে। আচ্ছা, এরপরে অ্যাডিশন পারফর্ম হওয়ার পর আমাদের আলটিমেট যে রেজাল্টটা সেটাও তো একটা রেজিস্টারের মধ্যেই থাকবে, যেহেতু সিপিইউ যোগ করছে। তো আমরা তো এটাকে দেখেন রেজিস্টারের মধ্যে তো রাখতে চাচ্ছি না, আমরা চাচ্ছি কি সেটা আলটিমেটলি জেডের কাছে থাক, জেড যে ভেরিয়েবল। তাহলে আমার এরপরে কাজ কি, এরপরে কাজ হলো এই যে রেজিস্টারের মধ্যে যেই ভ্যালুটা আছে সেই ভ্যালুটা আমাকে হলো ওই জেডের যে মেমোরি অ্যাড্রেস, অর্থাৎ র্যাম, এটা হলো আমার র্যামের মধ্যে এটা যদি আমার জেড হয়, এটা হলো আমার জেডের যে অ্যাড্রেস, সেই জেডের অ্যাড্রেসে আমার এই ভ্যালুটাকে পাঠিয়ে দিতে হবে। তাহলে রেজিস্টার থেকে জেডের যে অ্যাড্রেস আছে সেই জেডের অ্যাড্রেসে আমার এই ভ্যালুটাকে রাইট করতে হবে। তো ওই কাজটাই আর কি এখানে বলা হয়েছে, স্টোর রেজাল্টস ফ্রম অপারেশন অফ র্যাম অ্যাড্রেসেস ফ্রম সিপিইউ রেজিস্টার্স ইউজিং আদার ইনস্ট্রাকশন। তাহলে এই কাজটাই আমার হলো এখানে হবে, অ্যান্ড দিস সাইকেলস গোস ফর আদার ইনস্ট্রাকশনস অ্যাজ ওয়েল। সো আশা করি এইটা বুঝতে পারছেন। আচ্ছা, আমরা এখন একটু লোড আর স্টোর ইনস্ট্রাকশনটা দেখি।
তো দেখেন একটা লোড ইনস্ট্রাকশনে, যে এখানে রাইট সাইডে যেটা দেখতেছি, একটা লোড ইনস্ট্রাকশনে বেসিক্যালি কী কী থাকে, যে আমরা কোনখান থেকে লোড করতে চাই আর কোথায় লোড করতে চাই। এখানে যে আমার এসপি, এই এসপিটা বেসিক্যালি হচ্ছে স্ট্যাক পয়েন্টার, যে আমরা স্ট্যাক পয়েন্টার থেকে যদি কিছু না লেখা থাকে তাহলে স্ট্যাক পয়েন্টারের 0 অফসেট থেকে আমরা S0-তে লোড করতে চাই, ঠিক আছে। আবার আমি যদি চাই যে না, স্ট্যাক পয়েন্টার যেখানে পয়েন্ট করে আছে সেখান থেকে 10 অফসেট দূরে যে ভ্যালুটা আছে বা যেই জিনিসটা আছে সেটাকে আমরা আবার S0-তে লোড করতে চাই, তখন আমরা কিন্তু এইভাবে লিখি SP(10). তাহলে দেখেন এইখানে যে ভ্যালুগুলো আছে 10, বা আমরা এখানে যদি কোনো অফসেট দিই 0, 4 যাই দিই, এই অফসেটের ভ্যালুগুলো কিন্তু আস্তে আস্তে আমাদের সিম্বল টেবিল থেকে। অর্থাৎ আমি যেটা বলি, যেমন দেখেন এইখানে আমার একটা ফু ফাংশন আছে, ঠিক আছে। এই ফু ফাংশনটা আমি বলছিলাম যে যত রকম ফাংশন হ্যান্ডেল হয় সেই ফাংশনগুলো কিন্তু থাকে হলো আমার স্ট্যাকের মধ্যে। এই ফাংশন রিলেটেড সবগুলো ইনফরমেশন থাকে হলো আমার স্ট্যাকের মধ্যে। তো ধরে নেন যে আমার স্ট্যাক পয়েন্টারটা হয়তো এই যে এইখানে আছে স্ট্যাক পয়েন্টার, আর এটা হলো আমার ফু ফাংশনের করসপন্ডিং, যে আমার স্ট্যাক থেকে যেটুকু জায়গা নিছে স্ট্যাক মেমোরি থেকে, সেটা হলো আমার এইটা। তো ফু ফাংশনের দেখেন, ফু ফাংশনের এক্সট্রা কিন্তু আছে একদম শুরুতে, তাই না? তাহলে ফু ফাংশনের যে লোকাল ভেরিয়েবল সেখানে এক্সট্রা থাকবে হলো এইখানে। আচ্ছা, দেন ফু ফাংশনের ওয়াইটা আছে হলো আমার এই জায়গায়, আর জেডটা আছে আমার এই জায়গায়। তাহলে আমরা যখন এই ফু ফাংশনে XYZ নিয়ে কাজ করব, বা এখানে জেড তো নাই, এখানে রেজাল্ট আছে, রাইট? এই ফু ফাংশনে XY আর রেজাল্ট নিয়ে যখন আমরা কাজ করব, তখন কিন্তু এই মেশিন কিন্তু XY রেজাল্ট এগুলোকে চিনে না, মেশিন কিন্তু চেনে এটার অ্যাড্রেস, যে এ কোন অ্যাড্রেসে আছে, মেমোরির কোথায় আছে সেটা কিন্তু সে মেশিন চেনে। মেশিন কিন্তু X নামে ভেরিয়েবল চেনে না, Y নামে ভেরিয়েবল চেনে না, রেজাল্ট নামে ভেরিয়েবল চেনে না। সো এখন আমরা মেশিনকে এদের অ্যাড্রেসকে চেনাবো কীভাবে, ঠিক আছে? তো ওইটার জন্য দেখেন, আপনাদের মতো মনে আছে আমরা যখন একটা সিম্বল টেবিল বিল করতাম, যখন একটা করে স্কোপ যাইতাম তখন একটা সিম্বল টেবিল কিন্তু ক্রিয়েট হইতো, প্রত্যেকটা স্কোপের আন্ডারে একটা সিম্বল টেবিল ক্রিয়েট হইতো, এবং এই সিম্বল টেবিলের আন্ডারে আমরা এই ইয়াগুলোকে রেখে দিতাম, এই সিম্বলগুলোকে রেখে দিতাম। তো একটা সিম্বল টেবিলের মধ্যে আমরা কী কী রাখতাম আপনার হয়তো মনে আছে, যে আমরা উইথ রাখতাম, টাইপ রাখতাম, এবং সাথে সাথে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হলো অফসেটকে রাখতাম। যেমন এখানে এক্সের অফসেট কত, 0, ওয়াইয়ের অফসেট হচ্ছে 0-র সাথে যদি আমি এটা উইথকে যোগ করি এটা তাহলে 4, দেন এটা হলো ওয়াইয়ের অফসেট। তাহলে রেজাল্টের অফসেট কত, রেজাল্টের অফসেট হলো ওয়াইয়ের অফসেট প্লাস এটার সাথে যদি আমি এটা টাইপ উইথকে যোগ করি তাহলে 8। তাহলে এটা হলো আমার এদের অফসেট। তো এখানে দেখেন আমাদের এই যে আমি যেটা বলতেছিলাম, যে এখন মেশিন কীভাবে এই অ্যাড্রেসগুলো জানবে। মেশিনের কাছে যে স্ট্যাক পয়েন্টার কোথায় আছে সেটার অ্যাড্রেসটা অলরেডি মেশিন জানে, সেটা একটা রেজিস্টারের মধ্যে থাকে, মেশিনের যে রেজিস্টার সেটার মধ্যে থাকে যে কারেন্টলি আমার স্ট্যাক পয়েন্টারটা কোথায় আছে। সে তারপর যেটা করে, ওই যে আমরা যে সিম্বল টেবিলটা বানাই কম্পাইলেশন টাইমে, সেই সিম্বল টেবিলের সাথে মিলায় যেটাকে দরকার সেইটার করসপন্ডিং অফসেটে যায়। অর্থাৎ এসপি থেকে আমার কাছে যদি এক্সে যাইতে হয়, তখন আমরা কী করব, এসপি যেখানে পয়েন্ট করে আছে সেখান থেকে 0 ডিস্টেন্সে যাব বা 0 অফসেটে যাব, তাহলেই আমরা এক্সকে পাবো। অর্থাৎ যদি কখনও এই যে X=3 এরকম লাইন আসে, তার মানে আমাকে কী করতে হবে, আমাকে যেটা করতে হবে যে এই 3 ভ্যালুটা এসপির সাপেক্ষে 0 অফসেটের যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসে স্টোর করতে হবে। এসপির সাপেক্ষে 0 অফসেটের যে অ্যাড্রেস সেখানে স্টোর করতে হবে, কারণ কি এই এক্সট্রা আছে হলো 0 অফসেটে। আচ্ছা, যদি আমাদের এরকম ওয়াইয়ের মধ্যে 3কে স্টোর করতে হইতো, তখন আমাদের কি করতে হইতো, তখন হলো এই এসপির সাপেক্ষে এসপির ভ্যালুটা কিন্তু আমরা জানি, এটা বললাম যে এটা হলো একটা রেজিস্টারের মধ্যে সেফ থাকে, মেশিনের একটা রেজিস্টারের মধ্যে এসপির ভ্যালুটা সেফ থাকে, যে কারেন্টলি আমার স্ট্যাক পয়েন্টারটা কোথায় লোড করে আছে। তাহলে সেইটার সাপেক্ষে আমি সিম্বল টেবিলটা ইউজ করে আমি যদি ওয়াইয়ের অ্যাড্রেসটা জানতে চাই, তাহলে আমরা কিন্তু অফসেটের সাহায্যে সেটা জানতে পারবো। যে আমরা দেখবো যে সিম্বল টেবিলে ওয়াইয়ের অফসেট কত, দেন এসপির যে অ্যাড্রেস সেটার সাথে যদি আমরা ওই অফসেটটাকে যোগ দিই, তাহলে কিন্তু আমরা ওয়াইয়ের অ্যাড্রেস পেয়ে যাবো। সিমিলারলি আমাদের যদি রেজাল্টের অফসেট দরকার হয়, তখন আমরা কী করব, তখন হলো এসপির যে অ্যাড্রেস সেটার সাথে সিম্বল টেবিল থেকে রেজাল্টের অফসেটটাকে যদি আমরা যোগ দিই, তাহলে কিন্তু আমরা রেজাল্টের যে মেমোরি অ্যাড্রেস সেটা কিন্তু আমরা পেয়ে যাব, ঠিক আছে? আচ্ছা, তো এখানে দেখেন তাহলে লোড ওয়ার্ডের ক্ষেত্রে আমাদের দেখেন সব কিছু, এই দেখেন স্ট্যাক পয়েন্টার এসপির সাপেক্ষে কিন্তু সব ক্যালকুলেট হচ্ছে, ঠিক আছে? যে আমাদের যখন ফাংশন থাকে, ফাংশনটার
স্ট্যাক মেমোরি থেকে কিছু জায়গা নেয় এবং ওই ফাংশনের করসপন্ডিং যে স্ট্যাক পয়েন্টার, সেই পয়েন্টারটা আমার রেজিস্টারের মধ্যে থাকে, সেই রেজিস্টারের মধ্যে ওই ভ্যালুটা থাকে, এসপি কোথায় পয়েন্ট করে আসছে সেটা। দেন আমরা ওই এসপির সাপেক্ষে আমরা এই যে বাকি যে ভেরিয়েবলগুলো আছে সেই ভেরিয়েবলগুলোর করসপন্ডিং যে মেমোরি অ্যাড্রেস সেটা আমরা এখান থেকে জেনারেট করতে পারি, অর্থাৎ কত অফসেটে আছে। স্টোর ওয়ার্ডের ক্ষেত্রেও সেম জিনিস, যে আমরা কোথায়, আমরা যখন কোনো একটা অ্যাড্রেসে সেভ করতে যাবো, যে আমি এই যে এখানে যেটা বললাম এটা কিন্তু আমরা বেসিক্যালি স্টোর ওয়ার্ডই করছি, যে 3 ভ্যালুটাকে এক্সের মধ্যে স্টোর করো। তাহলে এটার স্টোর ওয়ার্ডের জিনিসটা কী হবে, যে অনেকটা এরকম, যে মনে করেন 3 ভ্যালুটা আমার S0 ইয়াতে আছে, S0 রেজিস্টারে আমি 3কে লোড করে রাখছি, তাহলে আমি এরকম লিখবো যে S0-এর মধ্যে যে 3টা আছে সেটার মধ্যে, মানে সেই জিনিসটাকে কোথায় স্টোর করো, সেটা হচ্ছে এসপি থেকে 0 অফসেটে, তাই না? এক্স ছিল হচ্ছে আমার শুরুতেই, সেজন্য এসপি থেকে 0 অফসেটে 3কে স্টোর করো। আমি যদি চাইতাম যে y=3 এটা যদি লিখতাম, তখন আমাকে কী করতে হইতো, তখন আমাকে যেটা করতে হইতো যে S0-র মধ্যে যে জিনিসটা সেটা হলো এসপি থেকে 4 অফসেট দূরে, 4 অফসেট দূরে যেই অ্যাড্রেসটা আছে, এসপি থেকে 4 অ্যাড্রেস দূরে যেই অ্যাড্রেসটা আছে সেখানে তুমি স্টোর করো। আচ্ছা, যদি আমি রেজাল্ট ইকুয়াল টু 3 লিখতাম, তখন কী করতে হইতো, তখন এখানে লেখা হতো আমার, যেহেতু আমার রেজাল্টের অফসেট হচ্ছে 8, তাহলে এসপির সাপেক্ষে 8 অফসেট দূরে আমার এটা রাখা লাগতো। সো লোড ওয়ার্ড আর স্টোর ওয়ার্ড যে জিনিসটা আছে, লোড ওয়ার্ড আর স্টোর ওয়ার্ড, তাহলে আশা করি এটা বুঝতে পারছেন যে এখানে দেখেন সব কিছু আমাদের ক্যালকুলেট হচ্ছে হলো একটা বেস রেফারেন্সের সাপেক্ষে। তাহলে আমাদের যে কম্পাইলার যে সিম্বল টেবিলটা ক্রিয়েট করে, সেই সিম্বল টেবিলটা কিন্তু অনেক হেল্প করে যখন আমাদের এই যে এরকম অ্যাড্রেসের ক্যালকুলেশনগুলো আসে, ঠিক আছে? সো এই এসপির সাপেক্ষে কত অফসেটে যাইতে হবে সেই অনুসারেই কিন্তু আমি লোকাল ভেরিয়েবলগুলোকে পেয়ে যাই। আমার যে কোনো একটা ফাংশন নিয়ে যখন আমরা কাজ করব, সেই লোকাল ভেরিয়েবলগুলোকে আমরা তখন পেয়ে যাই। আচ্ছা, এতক্ষণ অর্থাৎ আমি যে এখানে যে মেমোরি ডায়াগ্রামগুলো দেখাইলাম, এটা কিন্তু হলো আমাদের লজিক্যাল অ্যাড্রেস স্পেসের যে মেমোরি ডায়াগ্রাম সেটা। অর্থাৎ আমরা অ্যাজ এ প্রোগ্রামার আমাদের মেমোরিকে যখন আমরা হ্যান্ডেল করব বা চিন্তা করব, তখন আমরা এইভাবেই চিন্তা করি, এটা কিন্তু বাই কনভেনশন এইভাবেই চিন্তা করি। তো এই জিনিসগুলোকে বলা হয় লজিক্যাল অ্যাড্রেস স্পেস। অর্থাৎ আমরা যখন প্রোগ্রাম থেকে কোনো অ্যাড্রেস প্রিন্ট দেই বা কোনো লোকেশন প্রিন্ট দেই, তখন আমরা যেই ইয়াগুলো পাই সেটা কিন্তু অ্যাকচুয়ালি পাই হলো লজিক্যাল অ্যাড্রেস স্পেস। যারা C++ একটু জানেন তারা হয়তো জানেন যে আমরা যখন কোনো একটা ভেরিয়েবলকে প্রিন্ট করতে চাই, তখন আমরা এইভাবে প্রিন্ট করি, যে printf, ধরলাম যে ইন্টিজার ভেরিয়েবল, এইভাবে একটা এটা যদি একটা ইন্টিজার ভেরিয়েবল হয়, তখন কিন্তু আমরা এইভাবে প্রিন্ট করি। আচ্ছা, এখন আমরা যদি চাই যে এইটা দেখেন, এই যে এ ভেরিয়েবলটা আলটিমেটলি তো র্যামের কোথাও না কোথাও লোড হয়েছে যখন প্রোগ্রামটা রান হবে, তাই না? এখন র্যামের তো কোথাও না কোথাও লোড হয়েছে এ ভেরিয়েবলটা, যেখানে ভ্যালু হচ্ছে 4। এখন এই যে অ্যাড্রেসটা মনে করেন সেটা 1000 অ্যাড্রেসে লোড হয়েছে, এইটাকে যদি আমি চাই যে কোন অ্যাড্রেসে লোড হয়েছে, সেটার জন্য আপনাদের যেটা করতে হবে, আপনারা এখানে %d লিখতে পারেন অথবা পিও লেখা যায়, এখানে এ লেখা লাগে। এ লেখা মানে যেটা হলো, আমি হলো এ এর অ্যাড্রেসটা চাচ্ছি, যে এ ভেরিয়েবলটা যেখানে স্টোর হয়েছে সেটার অ্যাড্রেস কত, তো সেটার অ্যাড্রেস কত দিবে, 1000। এখন এইখানে একটা খুব বোঝার একটা জিনিস আছে, সেটা হলো এই যে 1000টা দিল, এইটা কিন্তু আমার লজিক্যাল অ্যাড্রেসের 1000 দিছে। অর্থাৎ র্যামে বা ভার্চুয়াল র্যাম, বা আমি যদি ভার্চুয়াল অ্যাড্রেস স্পেসে সেটা আছে হলো 1000 লোকেশনে, বাট অ্যাকচুয়ালি ফিজিক্যাল র্যামে যে সেটা 1000-এ থাকবে এরকম কোনো কথা নাই। তো আমরা যখন চিন্তা করি, আমরা যখন কোড লিখি বা সব কিছু যখন চিন্তা করি, তখন কিন্তু সব ভার্চুয়াল র্যামের সাপেক্ষে করি, ঠিক আছে? সিমিলারলি আমরা যখন ওই যে অ্যারের জন্য বলছিলাম, যে দেখেন আমরা যখন একটা অ্যারেকে ডিক্লেয়ার করি, 3 সাইজে একটা অ্যারেকে ডিক্লেয়ার করলাম, তো ধরে নিলাম যে অ্যারেটা বেস অ্যাড্রেস হলো 2000, তাহলে অ্যারে অফ 0টা আছে হলো 2000-এ, এটা যদি ইন্টিজার অ্যারে, পরেরটা আছে হলো 2004-এ, তারপরেরটা আছে 2008-এ, মানে শুরু হয়েছে আর কি প্রথম ইন্ডেক্সটা, তাহলে 2000 থেকে শুরু হয়ে 2003, তারপর ইন্ডেক্সটা 2004 থেকে শুরু হয়ে 2007, তারপর ইন্ডেক্সটা 2008 থেকে শুরু হয়ে 2011। তো এইখানকার এই যে 2000, 2004, 2008 এগুলো কিন্তু সব লজিক্যাল অ্যাড্রেস। ফিজিক্যাল মেমোরিতে সে 2000 অ্যাড্রেসে থাকতেও পারে, নাও থাকতে পারে, এবং না থাকার সম্ভাবনাই সবচেয়ে বেশি, ঠিক আছে? ফিজিক্যাল অ্যাড্রেস স্পেসে সেগুলো কিন্তু সব চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ অ্যাকচুয়াল র্যামে সেগুলো কিন্তু বিভিন্ন লোকেশনে থাকবে। সো আমাদের সুবিধার্থে
আমাদের সুবিধার্থে আমরা হলো এইভাবে জিনিসগুলোকে রিপ্রেজেন্ট করে ইউজ করি, যাতে আমাদের একটা নিয়ে মাথা ঘামাইতে না হয় যে অ্যাকচুয়াল র্যামে সেটা কোথায় গেছে, অ্যাকচুয়াল র্যামে কোথায় যাবে সেটার জন্য অপারেটিং সিস্টেমে আলাদা একটা পেজ টেবিলের থ্রুতে আমাদের ওই ওই যে কনভার্সনের কাজটা হয়। পেজ টেবিলের যেটা হয়, এটা ইনপুট আকারে লজিক্যাল অ্যাড্রেস আসে, আউটপুট আকারে আসে হলো ফিজিক্যাল অ্যাড্রেস। তো অপারেটিং সিস্টেম যেটা করে, মানে ওই লজিক্যাল অ্যাড্রেস, সিপিইউ থেকে যে লজিক্যাল অ্যাড্রেসটা জেনারেট হয়েছে, সে ওটা পেজ টেবিলের কাছে ইনপুট আকারে পাঠায়, পেজ টেবিল যেটা আউটপুট দেয় সেইখানেই গিয়ে সে সেভটা করে, অর্থাৎ অ্যাকচুয়াল ফিজিক্যাল র্যামে গিয়ে সেটা সেভ করে। ওগুলো হলো অপারেটিং সিস্টেম হ্যান্ডেল করে, আমাদের এগুলো নিয়ে কোনো মাথা ঘামাইতে হবে না। আমাদের ঘামাইতে হবে যে লজিক্যাল অ্যাড্রেস স্পেসে কী হয়েছে, অ্যান্ড লজিক্যাল অ্যাড্রেস স্পেসে জিনিসগুলো যেন মানে একটু স্ট্রাকচার্ড ওয়েতে থাকে, অর্থাৎ আমাদের জন্য কনভিনিয়েন্ট হয়, সেজন্যই হচ্ছে আমাদের মেমোরি ডায়াগ্রামটাকে এইভাবে করা হয়েছে। তাহলে এইখানকার যে মেমোরি ডায়াগ্রামটা সেটা কিন্তু ফর লজিক্যাল অ্যাড্রেস স্পেস, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখেন এই যে আমাদের সিমিলারলি ভার্চুয়াল অ্যাড্রেস স্পেসে এখানে হলো আমাদের ওই পোর্শনটা দেখানো হয়েছে, মেমোরি ডায়াগ্রামটা। আর একটু যদি খেয়াল করেন যে দেখেন টেক্সট পোর্শনে কিছু পোর্শন এখানে আছে, কিছু পোর্শন আবার নিচে চলে গেছে, ডেটা পোর্শনে কিছু পোর্শন উপরে চলে গেছে। তাহলে ফিজিক্যাল অ্যাড্রেসে আমার কিন্তু জিনিসগুলো খুবই স্ক্যাটার্ড অবস্থায় থাকবে। সো আপনারা পেজিং নামের যে একটা টার্মিনোলজি আছে, এটা একটু রিভিউ করতে পারেন, অপারেটিং সিস্টেমে অলরেডি পড়ে আসার কথা। সো ওগুলা একটু কানেক্ট করতে পারলে জিনিসটা অনেক ইন্টারেস্টিং লাগবে। যে আমরা যে কম্পাইলার কিন্তু এই যে ভার্চুয়াল মেমোরি, এটা কিন্তু কম্পাইলার বানায়, কম্পাইলার কিন্তু এই মেমোরি লেয়ারটা তৈরি করে। অর্থাৎ আপনারা যে এখানে মেমোরি ডায়াগ্রামটা দেখতেছেন, কম্পাইলারের কাজ কিন্তু হলো এইভাবে জিনিসগুলোকে রাখা, ভার্চুয়ালি এইভাবে জিনিসগুলোকে রাখা। আর ফিজিক্যালি এই কাজটা কীভাবে করে, র্যামের মধ্যে কে করে, এটা কিন্তু করে অপারেটিং সিস্টেম। অর্থাৎ ভার্চুয়াল অ্যাড্রেস স্পেস থেকে ফিজিক্যাল অ্যাড্রেস স্পেসে রাখার যে কাজটা, সেটা করে কিন্তু ওএস। তো এই যে ভার্চুয়াল অ্যাড্রেস স্পেস থেকে ফিজিক্যাল অ্যাড্রেস স্পেসে কোথায় যাবে, এই যে কাজটা কনভার্সনটাকে এটা করা হয় পেজ টেবিলের থ্রুতে। সো এখানে ওই কাজটাই করা হয়েছে। এখানে দেখেন সিপিইউ থেকে, অর্থাৎ সিপিইউ এর কাছে যে লজিক্যাল অ্যাড্রেসগুলো আসছে, সেই লজিক্যাল অ্যাড্রেসটা আমার এই যে পেজ টেবিলের কাছে যায়, দেন পেজ টেবিল থেকে আমার যে আলটিমেটলি আউটপুটটা বের হয় কি ফিজিক্যাল অ্যাড্রেস, অর্থাৎ র্যামের মধ্যে অ্যাকচুয়ালি কোথায় যাবে। তাহলে লজিক্যাল অ্যাড্রেস স্পেস মনে করেন লেখা হলো 100, কথার কথা, আর ফিজিক্যাল অ্যাড্রেস স্পেস সেটা আসছে 124, তাহলে র্যামের মধ্যে সেটা হলো 124 নাম্বার লোকেশনে গিয়ে সেটা সেভ হবে, অর্থাৎ কাইন্ড অফ ওরকম। তো এইটাকে কাইন্ড অফ একটা ফাংশন আকারে চিন্তা করেন, যে এই ফাংশনে ইনপুট আকারে আসতেছে হলো লজিক্যাল অ্যাড্রেস, আর এই ফাংশনের আউটপুট আকারে আসতেছে হলো ফিজিক্যাল অ্যাড্রেস। আর ফাংশনের ভিতরে কে আছে, ফাংশনের ভিতরে আছে আমাদের বেসিক্যালি পেজ টেবিল, অর্থাৎ পেজ টেবিল থেকে আমরা এই পেজ টেবিলের হেল্প নিয়ে আমরা এই কনভার্সনগুলো করে থাকি। আচ্ছা, তো এবার আমরা আরও কয়েকটা জিনিসে আসি, যে এখানে দেখেন একটা সোর্স কোড দেওয়া আছে, এখানে এক্স আর ওয়াইটা হচ্ছে আমাদের আগেকার মতো গ্লোবাল ভেরিয়েবল, এক্সটা হচ্ছে ইনিশিয়ালাইজড আর ওয়াইটা হচ্ছে আনইনিশিয়ালাইজড। সো আর এখানে দেখেন একটাই ফাংশন আছে, মেইন ফাংশন। সো এইখানে দেখেন ওটা করসপন্ডিং 3 অ্যাড্রেস কোডটা দেখানো হয়েছে নিচে। এটা আশা করি বুঝতে পারছেন যে আগে 2.5 মাল্টিপ্লাই করছে, এরপর এটার সাথে 1.6 যোগ দিচ্ছে, ফাইনালি ভ্যালুটা ওয়াইয়ের মধ্যে রাখছে। আচ্ছা, এখন আমরা যদি এই যে সোর্স কোডটা আছে, এই সোর্স কোডের করসপন্ডিং মেমোরি ডায়াগ্রামটা দেখি, মেমোরি লেআউটটা দেখি, আমাদের এখানে কিন্তু কোড পোর্শন, অর্থাৎ কোড পোর্শনে কে থাকবে, কোড পোর্শনে থাকবে হচ্ছে আমাদের এই প্রত্যেকটা ইনস্ট্রাকশনের করসপন্ডিং যে মেশিন কোড, সেগুলা থাকবে হলো আমার এই পোর্শনে, ঠিক আছে। আচ্ছা, এরপরের পোর্শনে যে ডেটা পোর্শন, সেখানে থাকবে যে গ্লোবাল ভেরিয়েবলগুলো। তাহলে গ্লোবাল ভেরিয়েবলের মধ্যে প্রথমে থাকে কি ইনিশিয়ালাইজ পোর্শনগুলো। তাহলে দেখেন এখানে ওই যে ডেটার মধ্যে আগে ইনিশিয়ালাইজ পোর্শনগুলো আছে, এরপরে থাকে হলো আনইনিশিয়ালাইজ পোর্শনগুলো, তাহলে এরপর আমার ওয়াইটা আছে। আচ্ছা, আমরা যদি এখন এই ডায়াগ্রাম থেকে এই অ্যাসেম্বলি কোডটা লেখা ট্রাই করি, দেখেন কি করব, অ্যাসেম্বলি কোডের কাছে কিন্তু আমার এক্স ওয়াই এগুলা ভেরিয়েবলে কিন্তু কোনো মিনিং নাই, ও কিন্তু শুধুমাত্র অ্যাড্রেস চেনে। সো আমি যদি সামহাউ এই যে টেক্সট পোর্শনটা যেখানে শেষ হয়েছে, অর্থাৎ মেশিন কোডটা যেখানে শেষ হয়েছে, এই অ্যাড্রেসটা যদি আমি সামহাউ জানি, তাহলে আমাদের যেটা করতে হবে, এই অ্যাড্রেসের সাপেক্ষে বাকি অ্যাড্রেসগুলো ক্যালকুলেট করতে হবে। সো এখানে দেখেন বলছে যে আমার এই অ্যাড্রেসটা যেখানে টেক্সট পোর্শনটা শেষ হয়েছে, সেই অ্যাড্রেসটা স্টোর আসতে হলো H0 রেজিস্টারের মধ্যে, অর্থাৎ H0 রেজিস্টারটা পয়েন্ট করে কোথায় থাকে, H0 রেজিস্টারটা আমার এই যে এইখানে পয়েন্ট করে থাকে। তো এখন দেখেন প্রথম আমার কাজ হলো এক্সকে লোড করা। তাহলে আমি এক্সকে একটা রেজিস্টার, এক্সের যে ভ্যালু সেটাকে আমি একটা রেজিস্টারের মধ্যে লোড করতে যাচ্ছি, সেজন্য দেখেন কি করছে, H0 থেকে 0 অফসেট ডিস্টেন্স, কারণ কি দেখেন এক্সটা কিন্তু এখানেই শুরু হয়েছে, রাইট, এইখান থেকে কিন্তু আমার এক্সটা হলো এখান থেকে এত দূর,
এখান থেকে আরও 2, তাহলে এক্সের অফসেট কত? এই H0 সাপেক্ষে H0 সাপেক্ষে এক্সের অফসেট কিন্তু 0, কারণ H0 যেখানে আছে সেখান থেকে কিন্তু এক্সটা শুরু হয়েছে, রিলেটিভ অ্যাড্রেস তাদের 0। সেজন্য দেখেন H0 থেকে 0 অফসেট দূরে, অর্থাৎ এক্সের যে ভ্যালু সেই ভ্যালুটাকে আমরা S1 নামে একটা রেজিস্টারের মধ্যে নিছে। এরপর যেটা করছে এটার সাথে 2.5 গুণ দিছে, সেজন্য এখানে এই লাইনটা লেখা যে এটার সাথে 2.5 গুণ দিয়ে একটা টেম্পোরারি রেজিস্টারের মধ্যে রাখছে। আচ্ছা, এরপরে এই যে ভ্যালুটা আসলো সেটার সাথে 1.6 অ্যাড করছে। 1.6 অ্যাড করে যে আমার ভ্যালুটা আসছে সেটা T1 এর মধ্যে সেভ করছে। তাহলে T1 হলো একটা রেজিস্টার। এরপরে আমার কাজ কি? এরপরে কাজ হলো T1 এর ভ্যালুটা স্টোর করা কোথায়? Y এর মধ্যে। তাহলে T1 এর ভ্যালুটা যখন আমরা Y এর মধ্যে স্টোর করব, তাহলে দেখতে হবে যে Yটা H0 সাপেক্ষে কত ডিস্টেন্স দূরে আছে। তো দেখেন Y এর অফসেট কত? Y এর অফসেট H0 সাপেক্ষে 4 অফসেট দূরে, রাইট? Yটা আছে 4 অফসেট দূরে, H0 থেকে 4 অফসেট দূরে। তাহলে X এর অফসেট ছিল 0 আর X এর উইডথ ছিল হলো 4, তাহলে Y এর অফসেট হচ্ছে 4। সেজন্য দেখেন H0 থেকে 4 অফসেট দূরে আমি ওয়াইকে সেভ করছি। আচ্ছা, ইন কেস এখানে যদি আরেকটা ভেরিয়েবল থাকতো কথা জেড, সেটার অফসেট কিন্তু হয়তো 12, শুরু থেকে 12 বাইট ডিস্টেন্সে আছে, রাইট? সো জেডের মধ্যে যদি কোনো কিছু এরকম লেখা থাকতো যে জেড ইকুয়াল টু ওয়াই, তখন আমাকে কী করতে হতো যে ওয়াই এর ভ্যালুটাকে আমাকে H0 সাপেক্ষে 12 অফসেট দূরে, H0 সাপেক্ষে 12 অফসেট দূরে স্টোর করা লাগতো, H0 সাপেক্ষে 12 অফসেট দূরে স্টোর করা লাগতো। তাহলে দেখতে পারতেছেন যে এই যে অফসেটগুলো আমার জন্য কত ইম্পর্টেন্ট যখন আমরা মেশিন কোড জেনারেট করি, ঠিক আছে? তো অফসেটগুলো তাহলে আমাদের আসতেছে কোথা থেকে? ওই যে কম্পাইলার যে সিম্বল টেবিল ক্রিয়েট করে, সিম্বল টেবিলের থেকে কিন্তু এই অফসেটগুলো আসতেছে। আচ্ছা, এখন মনে করেন যে আমার H0 যে লোকেশনটা সেটা পয়েন্ট করে আছে আমার এইখানে, অর্থাৎ এন্ড অফ ডেটা সেগমেন্টে, ঠিক আছে? এখন যদি আপনাকে বলা হয় যে এটার জন্য অ্যাসেম্বলি কোড লেখো, কীভাবে লিখবেন? সেটা হচ্ছে যে দেখেন আমাকে ওই যেটা হলো অফসেটগুলো ক্যালকুলেট করতে হবে, যে আমি যেই রেজিস্টারটা ভ্যালু জানি সেই রেজিস্টারটার অ্যাড্রেসের সাপেক্ষে বাকিগুলোর অফসেট ক্যালকুলেট করতে হবে। তো প্রথমে দেখেন আমার কাজ কি? এক্সকে লোড করা। তাহলে এক্সকে লোড করার জন্য আমরা কী করব? এইখান থেকে কত অফসেট যাব? দেখেন এক্সের শুরুটা কিন্তু হয়েছে এইখান থেকে, এই পয়েন্টটা নিলে কিন্তু হবে না। এই যে এইটা কিন্তু এক্সের শুরু না, এটা কিন্তু এক্সের শেষ। আমাদের যে মেমোরি ইয়াটা এইটাতে, এটা হলো লোয়ার মেমোরি, উপরটা কিন্তু হায়ার মেমোরি। তো এক্সের শুরুটা কিন্তু আসে হলো এই জায়গায়, তাহলে আমাকে এইখান থেকে এইখানে যাইতে হবে। তাহলে এক্সের শুরুতে যাওয়ার জন্য কী করতে হবে? কত বাইট নিচে নামতে হবে? 12 বাইট। 8 আর 4 12। তাহলে আমাকে কী করতে হবে? এইখানে H0 থেকে 12 ডিস্টেন্স নিচে নামতে হবে, সেই জন্য -12 লিখব। তাহলে H0 অফ -12 অফসেট, ঠিক আছে? তাহলে এই যে H0 থেকে -12 অফসেটের নামলে যেটা পাবো, অর্থাৎ এক্সের ভ্যালুটা, সেই এক্সের ভ্যালুটা আমরা S1 এর মধ্যে লোড করলাম। এরপরে তো নর্মাল S1 এর সাথে 2.5 গুণ করলাম, সেটা T0 এর মধ্যে রাখলাম। এরপর T0 এর সাথে 1.6 যোগ করলাম, সেটা T1 এর মধ্যে রাখলাম। এরপরে দেখেন আমাদের কাজ কি? এরপর আমাদের কাজ হলো পুরা ভ্যালুটাকে Y এর মধ্যে রাখা। তাহলে পুরা ভ্যালুটাকে যখন আমরা Y এর মধ্যে রাখবো, আমাকে কি করতে হবে? ওই আবার Y এর শুরুটা খুঁজে বের করতে হবে, তাই না? যে এখান থেকে Y এর শুরুটা হয়েছে কোথায়? তাহলে এখান থেকে Y এর শুরুটা কিন্তু হয়েছে আমার এই জায়গায়। তাহলে এটা কত বাইট? এটা কিন্তু 8 বাইট নিচে নামতে হবে। তাহলে এখানে যেটা হবে, এখানে হবে H0 অফ -8। তাহলে আমাদের কোন লোকেশনটা অপারেটিং সিস্টেম জানে, ওইটার সাপেক্ষে কিন্তু আমাদের এই ইয়াগুলো কিন্তু সব অফসেটগুলো কিন্তু সব চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? সিমিলারলি আমি যদি আরেকটা দেখাই, এখানে যদি অফসেটটা মনে করেন আপনি যে মাঝখানেরটা জানেন, একদম মাঝখানে, অর্থাৎ এক্সের পরে এক্স যেখানে শেষ হয়েছে এইটার যদি অফসেট জানেন, তাহলে এবার আমার অফসেটগুলো কীরকম দেখতে হবে? প্রথম কথা দেখেন, আমাকে এক্সকে যখন লোড করতে হবে, এখান থেকে কত ডিস্টেন্স নিচে নামতে হবে? 4 ডিস্টেন্স, রাইট? তাহলে এখানে হবে H0 অফ -4, 4 অফসেট নিচে নামতে হবে। আচ্ছা, এরপরে আমরা এক্সকে লোড করলাম, এরপরে কি ওটার সাথে 2.5 গুণ দিলাম, দেন 1.6 যোগ করলাম, এগুলো তো নর্মাল যা ছিল তাই। এরপরে ওয়াই এর জন্য কি করব? দেখেন H0 যেখানে পয়েন্ট করে আসে, ওয়াই কিন্তু সেখানেই শুরু হয়েছে, ওয়াই এর কিন্তু স্টার্টিং কিন্তু এটাই। তাহলে এখানে কত হবে? তখন এটা হবে, অফসেটটা হবে 0। তাহলে H0 যেখানে পয়েন্ট করে আসে আমরা ওইখানেই জিনিসটাকে স্টোর করব। সো হোপফুলি এই এক্সাম্পলটার থ্রুতে বুঝতে পারছেন যে আমরা যেই রেজিস্টারের ভ্যালুটা জানি, ওইটার সাপেক্ষে কিভাবে আমরা অ্যাসেম্বলিতে কনভার্ট করি অফসেটের থ্রুতে। তো কম্পাইলার আর কি এই যেই অফসেটটা বানায়,
আমাদের সিম্বল টেবিলে, দেখেন এটা আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট আমরা যখন মেশিন কোড জেনারেট করতে যাব ওই সময়। আচ্ছা, এখন আমরা দেখব যে কেন আমরা আসলে ফাংশন মানে ফাংশনের জন্য আমরা স্ট্যাক ইউজ করি, যে ফাংশনের জন্য আমরা কেন স্ট্যাক মেমোরি ইউজ করি, আমরা কেন ওই যে কোড পোর্শন বা ডেটা পোর্শনের মতো আমরা স্ট্যাটিক একটা মেমোরি রাখি না, কেন আমাদের একটা ডাইনামিক মেমোরির দিকে যাইতে হয়। তো এখানে দেখেন একটা রিকার্সিভ ফাংশন লেখা আছে, সেটা হলো ফু ফাংশন। যেটা হয় যে মেইন ফাংশন থেকে ফু ফাংশনটা কল হয় অ্যান্ড আমার এখান থেকে এই জিনিসটা আউটপুট আকারে আসে। এখন আমি যদি বলি এখানে মনে করেন যে ফু ফাংশন হিসেবে আমার 5টা গেল, তাহলে এখানকার আউটপুট কত হবে দেখেন, প্রথমে ফু অফ 5টা কল হবে, ফু অফ 5 কল হইলো, তো ওর মধ্যে বি এর ভ্যালু কত হবে, বি এর ভ্যালু আসবে হচ্ছে 25 আর সি এর ভ্যালু আসবে হচ্ছে 10, ঠিক আছে। দেন দেখেন 25 দেন দেখেন 10 ইজ লেস দ্যান 25/2, এটা কিন্তু ট্রু, কারণ হচ্ছে যে 25/2 মানে হচ্ছে 12.5, সো আমরা যদি ইন্টিজার পোর্শন নেই তাহলে 12, তাহলে 10 ইজ লেস দ্যান 12, তাহলে ইফ পোর্শনটা ট্রু হবে। আর ইফ পোর্শনটা যদি ট্রু হয় তাহলে হলে আমাদের এই জিনিসটাকে রিটার্ন করতে হবে। তাহলে কত রিটার্ন করতে হবে, রিটার্ন বি প্লাস সি প্লাস ফু অফ 4, ঠিক আছে, এটা আমাকে রিটার্ন করতে হবে। এখন দেখেন ফু অফ 4 মানে কত, আবার ফু অফ 4 মানে কত, ফু অফ 4 মানে আমাদের এটা হলো 4 দিয়ে কল হবে, তাহলে এখন বি এর ভ্যালু আসবে হলো 16, এখানে বি এর ভ্যালু আসবে হলো 16, দেন সি এর ভ্যালু কত আসবে, সি এর ভ্যালু আসবে হচ্ছে আমার 8। দেন এবার দেখেন ইফ সি ইজ লেস দেন বি/2, এটা কি ট্রু, সি এর ভ্যালু হচ্ছে 8, বি এর ভ্যালু হচ্ছে 16, 16/2 মানে 8, তাহলে এইটা ফলস, এই পোর্শনটা ট্রু না, 8 তো 8-এর চেয়ে তো ছোট না, তাই না, তাহলে এটা ফলস, তাহলে এলস এর মধ্যে যাবে, এলস এর মধ্যে গিয়ে কি বলছে, রিটার্ন বি মাইনাস সি, তাহলে কত রিটার্ন করবে এই ফুটা রিটার্ন করবে হচ্ছে আলটিমেটলি বি মাইনাস সি মানে কত, 8। তাহলে আমাদের আলটিমেটলি অ্যান্সার কত, এই যে আমি যদি 5 দিয়ে কল করি অ্যাকচুয়াল অ্যান্সার হচ্ছে বি প্লাস সি প্লাস 8, তাহলে এখানকার বি মানে কত ছিল, এটার বি মানে ছিল হলো যে এখানকার 25 প্লাস 10 প্লাস এখান থেকে যে 8 আসলো সেটা, অর্থাৎ যে 25 প্লাস 10 এখানে আসবে 25 প্লাস 10 প্লাস 8, তাহলে এইটা হলো আমার অ্যাকচুয়াল অ্যান্সার, সেটা হলে কত হবে 43, তাহলে এইটার অ্যাকচুয়াল অ্যান্সার আসা কত হলো 43, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা একটা জিনিস চিন্তা করি যে যদি আমরা ফাংশনের জন্য স্ট্যাক মেমোরি ইউজ না করে কোনো একটা ফিক্সড মেমোরি ইউজ করতাম তখন কি হইতো, আমরা যদি স্ট্যাটিকভাবে আমরা ফাংশনের ভ্যালু মানে ভ্যারিয়েবলগুলোকে রাখতাম তখন দেখি কি হইতো। এখানে একটা ফু ফাংশন আছে, ফু ফাংশনের মধ্যে আমরা এখন যখন এই যে এই লোকাল ভ্যারিয়েবলগুলো যে আছে, লোকাল ভ্যারিয়েবল বি আর সি, অবশ্যই এদের জন্য একটা জায়গা ক্রিয়েট হবে, রাইট, প্যারামিটারের জন্য জায়গা ক্রিয়েট হবে, তো আমি বি আর সি নিয়েই দেখাই। তো বি এর জন্য র্যাম থেকে একটা জায়গা আছে আর সি এর জন্য র্যাম থেকে জায়গা আছে, এটা হলো আমার ফু ফাংশনের অবস্থা। আচ্ছা, প্রথমে যেটা হবে দেখেন, যখন ফু অফ 5 হবে বি এর ভ্যালু কত আসবে, বি এর ভ্যালু আসবে 25 আর সি এর ভ্যালু আসবে কত, সি এর ভ্যালু আসবে 16, না সরি 10, বি এর ভ্যালু আসবে হলো, সি এর ভ্যালু আসবে হলো 10। এরপরে যেটা হবে এই যে এই প্রশ্নটা ট্রু হবে, একটু আগে দেখালাম, প্রথমবারের জন্য এটা ট্রু হবে, তাহলে কি হবে বি প্লাস সি প্লাস ফু অফ এ মাইনাস 1, তাহলে এরপর যেটা হবে যেটা রিটার্ন করতে হবে সেটা কত, বি প্লাস সি প্লাস ফু অফ 4, এটা আমাকে রিটার্ন করতে হবে। আচ্ছা, এখন যখন ফু অফ 4 আসবে তার মানে কি ওই ফাংশনটা নিজেই নিজেকে কল করতেছে, তাহলে ফু অফ 4 যখন আসবে, এখন এ এর ভ্যালু হলো 4, বি এর ভ্যালু কত, বি এর ভ্যালু আমরা যদি মানে অন্য কোনো মেমোরি ইউজ না করি অর্থাৎ এই মেমোরিটাই রেখে দেই, তখন যেটা হবে এই স্ট্যাটিক মেমোরি অর্থাৎ এই বি এর ভ্যালুটা কিন্তু ওভাররাইট হবে, অর্থাৎ এবার বি এর ভ্যালু কত হবে, বি এর ভ্যালু হবে হলো এবার 16, এই বি এর ভ্যালু আসবে হলো 16, এই সি এর ভ্যালু আসবে কত, সি এর ভ্যালু আসবে হলো আমার 8, ঠিক আছে, বি এর ভ্যালু আসবে হলো 16, সি এর ভ্যালু আসবে 8, এবং এটা কিন্তু মেমোরিতে ওভাররাইট হবে, অর্থাৎ আগের মেমোরিটাই কিন্তু ইউজ হবে, প্রথম ফু ফাংশনের মেমোরিটাই কিন্তু ইউজ হবে। তো এখন যেটা সমস্যা হবে দেখেন, আচ্ছা এরপরে দেখেন কি হবে, এরপরে আমার এইটা তো এখন ফলস হয়ে গেল, 8 তো এইটার চেয়ে ছোটো না, তখন কত হবে রিটার্ন বি মাইনাস সি, অর্থাৎ এইখান থেকে কত আসবে, এখান থেকে আসবে কিন্তু 8। আচ্ছা, এখান থেকে যখন 8 আসবে এখন বলেন বি প্লাস সি এর ভ্যালু কত, দেখেন 8-এর সাথে সি যোগ হবে আগে, রাইট, তাহলে 8-এর সাথে যখন সি যোগ হবে সি এর ভ্যালু কত,
দেখেন সি এর ভ্যালু কিন্তু এখন ওভাররাইট হয়ে 8 হয়ে গেছে। এই ওভাররাইটটা কেন হয়েছে? কারণ হচ্ছে যখন সেকেন্ড বার ফু ফাংশনটা কল হয়েছিল তখন সি এর ভ্যালু 8 হয়ে গেছিলো, সেজন্য এবার কিন্তু সি এর ভ্যালু এখানে 8 কল হবে। যেহেতু দুইটা সি, মানে প্রথম যে ফু ফাংশনটা কল হয়েছিল তখনকার যে বি আর সি ছিল, সেকেন্ড বার যখন ফু ফাংশনটা আবার কল হয়েছে আমরা কিন্তু ওই বি আর সি এর ভ্যালুটাই কিন্তু চেঞ্জ করে দিছি, সেম বি আর সি এর ভ্যালুটাই চেঞ্জ করে দিচ্ছি, অর্থাৎ সেম অ্যাড্রেসের বি আর সির ভ্যালুটাই চেঞ্জ করছি। সেজন্য যেটা হবে, এই যে সি যে ভ্যালুটা পাবে সেটা হলো 8 পাবে, বি যে ভ্যালুটা পাবে সেটা কত পাবে, সেটা পাবে হলো 16। তাহলে দেখেন আমার এবার অ্যান্সার আসবে কিন্তু 16 + 8 + 8। তাহলে এই বুঝতে পারতেছেন যে এটা কিন্তু ভুল। তাহলে এখানকার মেইন সমস্যাটাই হলো যখন আমরা স্ট্যাটিকভাবে যদি কোনো ফাংশনের লোকাল ভেরিয়েবলটা রেখে দেই র্যামের মধ্যে, যে আমরা বারবার ওইটাই ইউজ করব, রিইউজ করব, তখন হলে এই সমস্যাটা হবে যে বারবার ওই লোকাল ইয়াটা আমার ওভাররাইট হবে। তো যখন আমরা রিকারশন ইউজ করব, রিকারশনের সময় আমার অ্যান্সারগুলো কিন্তু ভুল আসবে, সব কিছু ভুল আসবে। সো এই সমস্যাটা কীভাবে সমাধান করা যায়? আমরা যদি এই যে বি আর সিকে ওভাররাইট না করে আমরা প্রত্যেকবার ফাংশন কলের জন্য সেপারেট যদি ভার্সন বানাইতাম, মানে আমি যেটা বলতে চাচ্ছি, ফু অফ ফাইভের জন্য আমরা একটা ভার্সন বানাবো মেমোরি থেকে। এই ভার্সনটা হলো ফু অফ ফাইভের জন্য। ফু অফ ফোরের জন্য আমরা একটা ডিফারেন্ট ভার্সন বানাবো মেমোরি থেকে, অর্থাৎ মেমোরি থেকে ফু অফ ফোরের জন্য আমরা আবার জায়গা নিব। আমরা সেম ফু এর জন্য মেমোরি থেকে একবার জায়গা নিয়ে বসে থাকবো না, যতবার ফু কল হবে, অর্থাৎ একই ফাংশন যদি বারবার কল হয় তাহলে বারবার জায়গা নিব। ঠিক আছে? তাহলে এখন যেটা সুবিধা হবে, এখন দেখেন যখন ফু অফ ফাইভকে কল করছি তখন মেমোরি যে লোকেশন, আমি জাস্ট বি আর সিটাই দেখাই, যে তখন মনে করেন বিটা আসলে এই জায়গায়, যে বি এর ভ্যালু আছে 25 আর সি এর ভ্যালু আছে 10। এটা হলো ফু অফ ফাইভের যে মেমোরি লোকেশনের বি আর সি সেটার অবস্থা, অর্থাৎ তাদের অ্যাড্রেস মনে করেন এটার অ্যাড্রেস হলো 1000, এটার অ্যাড্রেস হলো 1004। আচ্ছা, সেকেন্ড বার যখন ফু অফ ফোর কল হইলো তখন হইলো আমি যেটা বললাম, আমরা আবার জায়গা নিব, আমরা মেমোরি থেকে আবার জায়গা নিব। তাহলে এবার আমরা বি এর জন্য আমরা ডিফারেন্ট একটা জায়গা নিব। এবার বি এর জন্য জায়গা নিলাম হলো আমরা 16, সি এর জন্য আমরা আবার জায়গা নিয়ে এটার ভ্যালু লিখলাম হলো 8। তাহলে দেখেন এবার কিন্তু বি আর সি দুইটা ডিফারেন্ট লোকেশনে আছে, অর্থাৎ এইটা আমি লিখলাম হলো 1008 আর এটা লিখলাম হবে 1012। তাহলে এবার দেখেন এবার কিন্তু বি আর সি কিন্তু ওভাররাইট হয় নাই, অর্থাৎ এই যে এই বিটা ওভাররাইট হয়ে 16 হয়ে যায়নি আর এই সিটা ওভাররাইট হয়ে 8 হয়ে যায়নি। তাহলে এবার কীভাবে এটা সলভ হচ্ছে আগেকার সমস্যাটা? এবার দেখেন যখন এই যে এটা রিটার্ন হচ্ছিল তখন কীভাবে রিটার্ন হচ্ছিল, যে বি প্লাস সি প্লাস ফু অফ ফোর রিটার্ন হচ্ছিল, রাইট? তো ফু অফ ফোর থেকে আমরা পাচ্ছিলাম কত, 8। এখান থেকে আমরা 8 পাচ্ছিলাম। এখান থেকে যখন 8 পাচ্ছিলাম তখন কি এই ফু এর ফাংশনটা তো শেষ, রাইট? এই ফু এর এক্সিকিউশনটা তো শেষ। যখন আমার এই যে ফু অফ ফোরটা রিটার্ন করলো তখন তো এই ফুটা শেষ। তার মানে কি আমার এইটা মেমোরি থেকে চলে যাবে, এই ফু এর এই ভার্সনটা মেমোরি থেকে চলে যাবে, মেমোরিতে আর এই ভার্সনের জায়গা নাই যখন এই ফাংশনটাতে রিটার্ন করে ফেলছে ফু অফ ফোরটা। আর বাকি কারেন্টলি যে ভার্সনটা আছে ফু অফ ফাইভের, সেখানে বি এর ভ্যালু কত, সেখানে বি এর ভ্যালু হলো 25 আর সি এর ভ্যালু কত, সি এর ভ্যালু হলো 10। তাহলে এবার কিন্তু আমার ঠিকঠাক অ্যান্সার দিবে। সো যদি আপনারা এরকম একই ফাংশনের জন্য একই ফাংশন যদি মাল্টিপল বার কল হয়, মাল্টিপল বার কলের জন্য আপনারা যদি মাল্টিপল জায়গা না নেন, একই জায়গা যদি ইউজ করেন, তখন হচ্ছে যে ওভাররাইট হওয়ার কারণে ওই সমস্যাটা হইতো, যে ভুল অ্যান্সার আসতো। যেহেতু আমরা একই ভেরিয়েবল একই অ্যাড্রেসই বারবার চেঞ্জ করতেছি তখন হলো ভুল অ্যান্সার দিত। সো এইটাকে ঠিক করার জন্য আমরা কি করি, যে তারা একই ফাংশনও যদি বারবার কল হয়, একই ফাংশনও বারবার কল হলে আমি বারবার মেমোরি থেকে জায়গা নিব, স্ট্যাক থেকে জায়গা নিব। এই জন্য হলো আমাদের স্ট্যাক মেমোরিটা কিন্তু গ্রো করে। এবং এই জিনিসটা কিন্তু দেখবেন যে আপনারা যদি কখনও রিকার্সিভ ফাংশনে যদি বেস কেস না লেখেন তখন কি হয়, কিছুক্ষণ পর দেখবেন যে আপনার প্রোগ্রাম কিন্তু ক্র্যাশ করে, বা দেখবেন যে অনেক সময় এই ইররটা দেয় যে স্ট্যাক ওভারফ্লো, এই ইররটা কিন্তু দেয়। তাহলে এই ইররটা কী হয়েছে, যে আপনার রিকার্সিভ ফাংশন বারবার মেমোরি থেকে জায়গা নিতে আসে, আপনি বেস কেস না লেখার কারণে সে কিন্তু থামতেছে না, সে স্ট্যাক মেমোরি থেকে বারবার জায়গা নিতে আসে। তো এক সময় যখন স্ট্যাক মেমোরিটা শেষ হয়ে যায়, ফুল হয়ে যায়, তখন হলো আপনার ওই স্ট্যাক ওভারফ্লো ইররটা দেয় অ্যান্ড প্রোগ্রামটা ক্র্যাশ করে। সো আশা করি এখানে এই আইডিয়াটা বুঝতে পারছেন যে কেন আমার
সেম ফাংশন সেম ফাংশনের বেলায়ও আমি যদি বারবার নিজেকেই কল করি, তাও কেন আমাকে আলাদা আলাদা করে মেমরি নিতে হবে? আমরা কেন আগেকার জায়গাটা রিইউজ করতে পারবো না? যদি করতাম তাহলে কিন্তু আমার অ্যান্সার ভুল আসতো। আচ্ছা আচ্ছা, এখন আমরা দেখি যে কেন এখানে আবার এই মেমরিটাকে স্ট্যাক মেমরি বলা হয়। ঠিক আছে, এইটা বোঝা খুব সহজ, আমি একটু যদি দেখাই। হ্যাঁ, স্ট্যাক মেমরি এই জন্য বলে যে আপনি মনে করেন একটা মেইন ফাংশন আছে, মেইন ফাংশন থেকে আপনি আগে জি ফাংশনকে কল করলেন, মেইন ফাংশন থেকে কল করলেন হচ্ছে জি ফাংশনকে। আচ্ছা, এরপর জি ফাংশনকে কল করলেন আপনি এইচ ফাংশনকে। তাহলে দেখেন আমার যে মেমোরির মধ্যে কিন্তু মেইন ফাংশনের জন্য জায়গা ক্রিয়েট হবে যখন শুরুতে একবার মেইন ফাংশনকে কল করছি তখন। এরপরে কি হবে? এরপরে জি ফাংশনের জন্য মেমোরি থেকে জায়গা ক্রিয়েট হবে, এরপরে এইচ ফাংশনের জন্য মেমোরি থেকে জায়গা ক্রিয়েট হবে, রাইট? তাহলে দেখেন আমার কিন্তু এই যে যখন মেইন ফাংশনের জন্য জায়গা ক্রিয়েট হয়েছে, এরপরে দেখেন আমি কিন্তু এইখানে ছিলাম, দেন ওইখান থেকে আমার জি এর জন্য জায়গা ক্রিয়েট হয়েছে, তখন আমি কোথায় আছি? তখন আমি এইখানে ছিলাম, অর্থাৎ টপে ছিলাম। দেন আমি যখন এইখান থেকে আমি আবার জায়গা ক্রিয়েট করছি, তখন কিন্তু এখন আমি এই যে এইটার টপে বসে আছি। এরপরে যদি আমার আরও ফাংশন কল হয়, মনে করেন এইচ হইলো একটা রিকার্সিভ ফাংশন, এইচ আবার নিজেকেই কল করতেছে বিভিন্নভাবে, তাহলে এইচ যদি আবার নিজেকে, আমি এখানে H2 লিখলাম, নিজেকে যদি আবার কল করে, তখন কি হবে? H2-র জন্য কিন্তু সেপারেট জায়গা ক্রিয়েট হবে, তাই না? নিজের ফাংশন নিজেকে কল করলেও সেপারেট একটা জায়গা ক্রিয়েট হবে। তাহলে এরপরের বার দেখেন এটা কোথায় পয়েন্ট করে আছে? এইখানে, রাইট? অর্থাৎ নেক্সট যদি আরও কোনো ফাংশন আছে, সেই ফাংশনগুলো আমার এগুলা জায়গায় বসবে। আচ্ছা, এখন চিন্তা করেন, মনে করেন সবার আগে যে H2 এক্সিকিউশনটা শেষ হইলো, তখন কি হবে? তখন মেমোরি থেকে কোন পোর্শনটা চলে যাবে? এই পোর্শনটা। দেন আমার এই যে এই পয়েন্টারটা এখন কোথায় পয়েন্ট করে থাকবে? এইখানে পয়েন্ট করে থাকবে। এরপরে আমার কোন পোর্শনটা শেষ হবে? এক্সিকিউশনটা, এইচটা কিন্তু শেষ হবে। তাহলে এরপরে আমার এইচের কাজটা শেষ হয়ে যাবে, এরপর দেখেন আমার জির কাছে আসবে, রাইট? অর্থাৎ দেখেন আমাদের গ্রো করার সময় এইভাবে গ্রো করতেছিল, আর যখন শেষ হবে তখন কিন্তু এই অর্ডারে জিনিসগুলো শেষ হবে, এই অর্ডারে জিনিসগুলো শেষ হবে। এটা এই বিহেভিয়ারটা দেখেন তো স্ট্যাকের বিহেভিয়ার না? যে আমরা যখন স্ট্যাকে কোনো কিছু পুশ করি, তখন কিন্তু দেখেন টপের মধ্যে পুশ করি, অর্থাৎ স্ট্যাকের টপ যেখানে, সেইখানে কিন্তু সব কিছু পুশ হইতো। তাহলে শুরুতে আমার স্ট্যাকটা পয়েন্ট করেছিল আমার মেইনের এইখানে, দেন আমরা যখন পুশ করছি তখন কি হয়েছে? এই জিটা আসে এটার টপের মধ্যে পয়েন্ট করে আসে, দেন আবার এইচটা আসে এর টপের মধ্যে পয়েন্ট করে আসে। তাহলে স্ট্যাকের যে পুশগুলো হচ্ছিলো সেগুলো কিন্তু টপের মধ্যে হচ্ছিল। আচ্ছা, যখন আবার পপ হচ্ছে, দেখেন H2টা সবার লাস্টে ঢোকার সময় কিন্তু সবার লাস্টে ঢুকছিল, বের হওয়ার সময় কিন্তু সবার আগে বের হচ্ছে, বা এক্সিকিউশনটা শেষ হচ্ছে সবার আগে H2 এর। এরপরে কে বের হচ্ছে? এরপরে বের হচ্ছিল এইচ, অর্থাৎ এইচটা এরপরে সবার শেষে বের হচ্ছে, মানে তারপরে বের হচ্ছে। আচ্ছা, এরপরে কে বের হচ্ছে? জি বের হচ্ছে, এবং সবার লাস্টে কার ইয়া শেষ হবে? মেইনের। তাহলে দেখেন এটা কিন্তু একটা স্ট্যাকের বিহেভিয়ার, যে আমরা যখন গ্রো করতেছি তখন হলো সবসময় টপের মধ্যে জিনিসগুলোকে পুশ করতেছি, আমি যেটা লোকেশন জানি সেটার টপের মধ্যে পুশ করতেছি, অ্যান্ড যখন ব্যাক করতেছি তখন ওই যে টপে যাকে শুরুতে পুশ করছি তাকে পপ করছি, রাইট? এরকম একটা করে আসতেছি। তাহলে এই যে বিহেভিয়ারটা, এটা কিন্তু স্ট্যাকের বিহেভিয়ার। সেজন্য দেখেন ফাংশনকে যেই মেমোরির মধ্যে হ্যান্ডেল করা হয়, সেই মেমোরিটার নাম দিতে হলো স্ট্যাক মেমোরি। অর্থাৎ ওই মেমোরিটার বিহেভিয়ারটা হলো স্ট্যাকের মতো, ওই মেমোরিটা স্ট্যাকের মতো বিহেভ করে, যে আমার পুশ করার সময় টপে সব কিছু পুশ হয়, পপ করার সময় যেটা লাস্টে পুশ হয়েছিল সেটা আগে পপ হয়, এবং এই অর্ডারে পপগুলো হয়, লাস্ট ইন ফার্স্ট আউট। ঠিক আছে, সেজন্য এটাকে বলা হয় স্ট্যাক মেমোরি। আচ্ছা, এখানে আর কি যে ওই জিনিসগুলো বলা হয়েছে, এই জিনিসগুলো আমি রিকমেন্ড করবো একবার পড়ে যাবেন। এই স্লাইডটা একটা ওভারভিউ স্লাইড, সো এগুলো একবার পড়ে যাবেন। এখানে দেখেন ওই যেই জিনিসটা আমি বলছিলাম, যে আমার প্রত্যেকবার যে আমার যখন কল হবে, এখানে দেখেন ফ্যাক্টোরিয়াল তো এটা একটা রিকার্সিভ ফাংশন লিখছে, তাই না? ফ্যাক্টোরিয়াল কল করতেছে। তো দেখেন প্রত্যেকবার যখন রিকার্সিভ ফাংশন হবে, আমার কিন্তু স্ট্যাকটা এরকম গ্রো করবে, মানে এরকম স্ট্যাকটা গ্রো করে আস্তে আস্তে দেন আবার সিং করবে। এখানে আবার রিভার্স দিকে দেখাইছে, বাট এগুলো আর কি কনফিউজ হয় না। দেখুন এখানে ফ্যাক্টোরিয়াল 5 বের করতে যাচ্ছে, তো সবার আগে ফ্যাক্টোরিয়াল 5 কল হয়েছে, এরপরে ফ্যাক্টোরিয়াল 4 কল হয়েছে, এরপর 3 কল হয়েছে, এরপর 2 কল হয়েছে, এরপর 1 কল হয়েছে, এবং প্রত্যেকটা ভার্সনের জন্য সেই মেমোরি থেকে জায়গা নিছে। আচ্ছা, এবার পপ হবে কি? সবার আগে ফ্যাক্টোরিয়াল 1 কাজটা সবার আগে শেষ হবে। অ্যান্ড এটা কীভাবে শেষ হবে? যে বেস কেস, যে ফ্যাক্টোরিয়াল 1 মানে যে 1, সেটা কিন্তু আমরা জানি। তাহলে এটা যখন বেস কেসকে পেয়ে যায়, তার মানে কি এইটা এখন রিটার্ন হবে, এই ফাংশনটা রিটার্ন হবে।
তাহলে সবার আগে এইটা রিটার্ন হবে, এরপরে কে রিটার্ন হবে, ফ্যাক্টোরিয়াল 2 রিটার্ন হবে, রাইট, ফ্যাক্টোরিয়াল 2 রিটার্ন হবে, তাহলে ফ্যাক্টোরিয়াল 2 কাছে 2 আসলো, এরপরে কে রিটার্ন হবে, ফ্যাক্টোরিয়াল 3, তাহলে 2 × 3 মানে হলো 6, ফ্যাক্টোরিয়াল 3 রিটার্ন হইলো, এরপরে আসবে ফ্যাক্টোরিয়াল 4, তাহলে 6 × 4 মানে কত, 24, এরপর ফ্যাক্টোরিয়াল 5 রিটার্ন হবে, ফ্যাক্টোরিয়াল 5 কত, 24 × 5 মানে 120। তাহলে দেখেন এই যে বিহেভিয়ারটা হলো স্ট্যাকের মতো, পুশ করার সময় আমরা টপে পুশ করতেছি, টপে পুশ করে করে গ্রো করতেছি, আর পপ করার সময় যেটাকে লাস্টে পুশ করছি সেটা আগে পপ হচ্ছে, অর্থাৎ এক্সিকিউশন যেটা শেষ হচ্ছে ওইভাবে শেষ হচ্ছে। আচ্ছা, আমরা এখন ওই স্ট্যাকের মধ্যে আমরা দেখলাম যে স্ট্যাক মেমোরির মধ্যে একটা ফাংশনের ইনফরমেশনগুলো থাকে। তো একটা ফাংশন রিলেটেড বেসিক্যালি কয়েক ধরনের ইনফরমেশন রাখা হয়, সেটা হচ্ছে যে ফাংশনের প্যারামিটারগুলোকে রাখা হয়, এরপরে ফাংশনের রিটার্ন অ্যাড্রেসটা, অর্থাৎ এই ফাংশনটা এক্সিকিউট হওয়ার পর কোথায় কোন অ্যাড্রেসে রিটার্ন করবে সেটাকে রাখা হয়, অ্যান্ড ভ্যালুটাকেও রাখার জন্য জায়গা ক্রিয়েট হয়। তো এখানে দেখেন এ আর বি এটা হলো ফাংশনের প্যারামিটার, এটা রাখা হয়েছে স্ট্যাক মেমোরিতে। এরপরে রাখা হয়েছে হচ্ছে ওটার রিটার্ন ভ্যালু, এই রিটার্ন ভ্যালুর মধ্যে দুই ধরনের রিটার্ন ভ্যালু আছে, একটা হচ্ছে যে রিটার্ন অ্যাড্রেস, কোথায় কোন অ্যাড্রেসে সে ব্যাক করবে, আরেকটা হচ্ছে কি মানে কি ভ্যালু সে ব্যাক করবে বা কি ভ্যালু সে রিটার্ন করবে। তাহলে এখানে কিন্তু দুইটা জিনিস আছে, একটা হচ্ছে রিটার্ন অ্যাড্রেস, একটা হচ্ছে রিটার্ন ভ্যালু, ঠিক আছে। আর এরপরে হলো আমাদের মেইনলি ওই ফাংশন যে লোকাল ভেরিয়েবল সেগুলো শুরু হয়। সো আমাদের স্ট্যাকের মধ্যে একটা স্ট্যাক পয়েন্টার নামে একটা রেজিস্টার থাকে স্ট্যাক মেমোরিতে। স্ট্যাক পয়েন্টার রেজিস্টারটা কারেন্টলি যেই ফাংশনটা এক্সিকিউট হচ্ছে ওই ফাংশনের যে লোকাল ভেরিয়েবলটা যেখান থেকে শুরু হয়, বা লোকাল ভেরিয়েবল বা টেম্পোরারি যেখান থেকে শুরু হয় সেইখানে সে পয়েন্ট করে থাকে। অর্থাৎ আমার এখানে দেখেন যে ফু ফাংশনটা আছে, এই ফু ফাংশনের করসপন্ডিং লোকাল ভেরিয়েবলটা কোথায় শুরু হয়েছে, এই যে এই জায়গা থেকে শুরু হয়েছে, রাইট। তাহলে আমাদের এসপিটা পয়েন্ট করে থাকবে কিন্তু আমার এইখানে, এসপিটা আমার পয়েন্ট করে থাকবে কোথায়, এই যে এই জায়গায় কিন্তু আমার এসপিটা পয়েন্ট করে থাকবে, অর্থাৎ লোকাল ভেরিয়েবলটা যেখান থেকে আমার শুরু হয়েছে সেখানে হলো আমার এসপিটা পয়েন্ট করে থাকবে। এখন আমরা যদি একটু দেখি যে এইটার করসপন্ডিং যে অ্যাসেম্বলি কোডটা যদি একটু দেখি, যে বুঝতে পারতেছেন যে আমার প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে যে আমি যদি একটু জাস্ট দেখাই যে এখানে দেখেন আমরা যদি এসপিটা যদি এখানে পয়েন্ট করে থাকে, আমাকে যদি এ ইন্টু বি করা লাগে, কথার কথা আমাকে দেখেন এই যে এসপির সাপেক্ষে এ কত দূরে আছে, আমি বলছিলাম যে এর মধ্যে দুইটা জিনিস থাকে, একটা হলো রিটার্ন ভ্যালু, একটা রিটার্ন অ্যাড্রেস। তাহলে দুইটা যদি ইন্টিজার হয় তাহলে টোটাল 8 বাইট জায়গা নেয়, তাহলে এইটাকে পার করতে হবে, এটার উইথ হলো 8 বাইট, আর এই বি এর উইথ হলো কত, 4 বাইট, তাহলে 8 আর 4 12 বাইট, তাহলে এ আছে হলো 12 অফসেট দূরে। তাহলে দেখেন সেই জন্য এসপি থেকে 12 অফসেট দূরে আমার এ আছে। এবং কেন এটা +12, কারণ হচ্ছে যে এই পোর্শনটাকে আমরা মেমোরির হায়ার পোর্শন ধরে নিছি, এটাকে লোয়ার পোর্শন ধরে নিছি, সেজন্য এখানে +12 করছি, অর্থাৎ উপরের দিকে যেহেতু যাচ্ছি। আর অপোজিট যদি থাকতো, এইখানে যদি লো পোর্শন থাকতো আর এইখানে যদি হাই পোর্শন থাকতো তখন কিন্তু আমাকে মাইনাস করতে হইতো। কারণ কি আমরা তো ওই যে নিচের দিকে যাচ্ছি, রাইট, আমরা তো নিচের দিকে যাচ্ছি, লো এর দিকে যাচ্ছি, তখন মাইনাস করতে হইতো। বাট সো এই জিনিসগুলো একটু কেয়ারফুল থাকবেন। তো এইখানে অ্যাজিউম করে নিছি যে এটা উপরের দিকে হায়ার পোর্শন, নিচের দিকে লোয়ার পোর্শন, সেই জন্য আমরা দেখেন এখানে প্লাস করছি। সিমিলারলি বিকে যখন লোড করব তখন আমরা দেখেন এখান থেকে কত বি শুরু হয়েছে, কোথা থেকে, 8 অফসেট থেকে, রাইট। এই স্পেস ফর রিটার্ন ভ্যালুটা 8 কেন, কারণ হচ্ছে এর মধ্যে দুইটা জিনিস আছে, একটা হলো রিটার্ন ভ্যালু, একটা রিটার্ন অ্যাড্রেস, দুইটা ডিফারেন্ট জিনিস স্টোর করতে হচ্ছে, এটা পরবর্তীতে আরও ভালোভাবে বুঝতে পারবেন। সো ওই জন্য এখানে টোটাল 8 বাইট জায়গা নিচ্ছে, তাহলে এটার উইথ হচ্ছে 8, তাহলে 8 অফসেট দূরে, সেজন্য দেখেন 8। তো দেখেন আমি এখানে যেখানে মেইন ইয়া হলো আমরা সব কিছু আসলে স্ট্যাক পয়েন্টারের সাপেক্ষে ভেরিয়েবলগুলো অ্যাড্রেস করি, সব কিছু আমরা স্ট্যাক পয়েন্টের সাপেক্ষে ভেরিয়েবলগুলোকে আমরা অ্যাড্রেস করবো। সো ওই জন্য আমাদের অফসেটটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, অর্থাৎ প্রত্যেকটা জিনিসের যে অফসেট যে আমরা সিম্বল টেবিলের মধ্যে রাখতাম সেই অফসেটটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, যে আমরা যদি এসপি বা স্ট্যাক পয়েন্টারের যদি আমরা অ্যাড্রেসটা পাই সেটার সাপেক্ষে আমরা বিভিন্ন অফসেটে গিয়ে আমরা কাজগুলো করতে পারি। সো এইখানে ওইটা পসিবল একটা অ্যাসেম্বলি কোড দেওয়া আছে, এটা জাস্ট একটু দেখতে পারেন, একটু ওভারভিউ দিলেই হলো যে আমরা কীভাবে এই কাজগুলো করি, জাস্ট এটা একটা ওভারভিউ থাকলেই হবে। আচ্ছা, তো এখানে স্ট্যাকের কিছু বলা আছে, অ্যাডভান্টেজ বলা আছে, যে আমরা যেটা করতে পারি স্ট্যাক মেমোরিতে, যে জানেন যে যতবার ফাংশন কল হবে, ইভেন সেম ফাংশন কল হলেও আমাদের সেটা কি মেমোরি থেকে জায়গা নেয়। তো এখানে সবার আগে মেইনটা কল হয়েছিল, দেন সে জায়গা নিছে, এরপরে ফুটা জায়গা নিছে, এরপরে বারটা জায়গা নিছে। এখন এসপিটা পয়েন্ট করে আসছে কি বারের কাছে, তার মানে কি বারটা কারেন্টলি এক্সিকিউট হচ্ছে।
তো এখন বার যখন ওর এক্সিকিউশনটা শেষ হবে তখন কি হবে, এই বারের এই জায়গাটা মেমোরি থেকে চলে যাবে, তখন এসপিটা বা স্ট্যাক পয়েন্টারটা পয়েন্ট করে থাকবে হলো ফুয়ের যে লোকাল অ্যাড্রেস সেখানে, লোকাল ভেরিয়েবল অ্যাড্রেস সেখানে। আচ্ছা, দেন ফুয়ের যখন ইয়াটা শেষ হবে, এক্সিকিউশনটা শেষ হবে, তখন ফুয়ের এটাও মেমোরি থেকে চলে যাবে, তখন এসপিটা থাকবে কোথায়, মেইনের যে লোকাল ভেরিয়েবলগুলো সেভ আছে সেখানে। ঠিক আছে, এখানে আর কি ওই জিনিসগুলো দেখানো হয়েছে। তো এখানে যে জিনিসটা মেইনলি বলা হয়েছে অ্যাডভান্টেজ, স্ট্যাকের অ্যাডভান্টেজ কি, যে আমরা এই জিনিসগুলোকে যখন একটা এক্সিকিউশনটা শেষ হইলো, এই মেমোরিটা যখন সে ছেড়ে দিল, আমরা কিন্তু ওই ছাড়া মেমোরিটাকে আবার ইউজ করতে পারবো। অর্থাৎ এখানে একটা এক্সাম্পল দেখেন, যে মেইন থেকে ফু থেকে বার, এগুলো তো ঠিক আছে, বারটা শেষ হলো তখন কি এসপি আসে হলো ফুতে, এখন কিন্তু আমার এই জায়গাটা ফাঁকা, বার আগে যেখানে ছিল ওই জায়গাটা ফাঁকা। এখন ওই ফাঁকা জায়গার মধ্যে দেখেন বারকে যদি আমি আরেকবার কল দেই বা অন্য কোনো একটা ফাংশনকে যদি কল দেই, ওই ফাঁকা জায়গাটাকে কিন্তু সে নিবে। অর্থাৎ আমার এই যে ফাঁকা জায়গা যেটা ফাঁকা হলো, এই মেমোরিটা কিন্তু ওয়েস্ট হচ্ছে না, এই মেমোরিটা বারবার রিউজ হচ্ছে। ঠিক আছে, তো এরকম কথাবার্তাগুলো লেখা আছে, এগুলো একটু পড়ে নেবেন যে এখানে কী বলা আছে। মেইন কথা হলো যে এইটাই, যে আমরা এখানে স্ট্যাক যদি ইউজ করি আমাদের আসলে মেমোরিটা কাইন্ড অফ, অর্থাৎ যে এই পুরা যে স্ট্যাক মেমোরিটা, এটা কাইন্ড অফ আমরা বারবার ইউজ করতে পারবো। আমরা বারবার যেই মেমোরিটা আমরা মাত্র ছেড়ে দিলাম সেই মেমোরিটাকে আমরা আবার ইউজ করতে পারবো। এখন যেটা দেখলাম যে একটা ফাংশনকে আমরা যখন কল করি তখন ফাংশন রিলেটেড যে ইনফরমেশনগুলো সেটা স্ট্যাক মেমোরির মধ্যে রাখতে হয়। আপনারা যদি একটু মনে করাই দিই যে আমাদের স্ট্যাক মেমোরি ছিল হলো যেইটা, আমার পুরা প্রসেসের যে মেমোরিটার লেআউট স্ট্যাক মেমোরিটা ছিল এই জায়গায়। তো ফাংশন রিলেটেড যে ইনফরমেশনগুলো সেটা রাখতে হয় এই স্ট্যাক মেমোরির মধ্যে। সো ফাংশন রিলেটেড ইনফরমেশনগুলোকে বলা হয় ওই ফাংশনের অ্যাক্টিভেশন রেকর্ড। অর্থাৎ কোনো একটা ফাংশনের অ্যাক্টিভেশন রেকর্ড বলতে বোঝায় ওই ফাংশন রিলেটেড যেই সব ইনফরমেশন আমরা স্টোর করি, ঠিক আছে, ওই জিনিসগুলোকে বলা হয় আমরা অ্যাক্টিভেশন রেকর্ড। সো একটা অ্যাক্টিভেশন রেকর্ডের মধ্যে দেখেন অনেক কিছু থাকে, যে একটা ফাংশনের প্যারামিটারগুলো থাকে, দেন ওই ফাংশনটা কি ভ্যালু রিটার্ন করবে সেই রিটার্ন ভ্যালুটা রাখার জন্য একটা জায়গা থাকে, অর্থাৎ এই ফাংশনটা কোন ভ্যালুটা রিটার্ন করতেছে সেই রিটার্ন ভ্যালুটা এইখানে থাকবে। আচ্ছা, এরপরে থাকে হলো কন্ট্রোল লিঙ্ক। কন্ট্রোল লিঙ্ক বেসিক্যালি বোঝায় যে মনে করেন আমার এই ফাংশনটা, এই রেড কালারের ফাংশনটাকেও তো কোনো একটা ফাংশন কল করছে, কোনো একটা ফাংশন তো রেড কালার ফাংশনটাকে কল করছে। সো ওই যেই ফাংশনটা কল করছে বা কলার ফাংশনের যে অ্যাক্টিভেশন রেকর্ডের অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটা থাকে হলো কন্ট্রোল লিঙ্কের মধ্যে। অর্থাৎ কন্ট্রোল লিঙ্ক পয়েন্ট করে থাকে হচ্ছে কলার ফাংশনের অ্যাক্টিভেশন রেকর্ডের কাছে। আচ্ছা, এরপর আছে হলো অ্যাক্সেস লিঙ্ক। অ্যাক্সেস লিঙ্কটা আপনাদের আপাতত বোঝা লাগবে না, এটা জাস্ট মনে রাখেন যে এখানে ভেরিয়েবল টাইপের যদি আমার কোনো লোকাল ডেটা থাকে, ভেরিয়েবল লেংথের লোকাল ডেটা, সেটা আর কি এখানে সেভ করা হয়। আচ্ছা, এরপরে আছে হলো সেভড মেশিন স্ট্যাটাস। আচ্ছা, এই জিনিসটা হলো যে আমার মনে করেন কোনো একটা ফাংশনকে আমি কল করলাম, তো আমার এই ফাংশনকে কল করার আগে আমি যদি বলছিলাম যে আমাকে কল করার আগে কী কাজ করতে হয়, প্যারামিটার সেভ করতে হয় আর হলো রিটার্ন অ্যাড্রেসটা সেভ করতে হয়, রাইট? যে এই ফাংশনটা এক্সিকিউট শেষ হওয়ার পর কোথায় রিটার্ন করবে সেই রিটার্নের যে অ্যাড্রেসটা, সেই মেমোরি অ্যাড্রেসটা কিন্তু আমাকে সেভ করতে হয়। সো সেভ মেশিন স্ট্যাটাসে বেসিক্যালি ওই জিনিসগুলোই থাকে, যে আমার রিটার্ন অ্যাড্রেসটা কি, যে ওই ফাংশনটা, এই রেড কালারের ফাংশনটা এক্সিকিউট হওয়ার পর কোথায় কোন ইনস্ট্রাকশনে ব্যাক করবে সেই ইনস্ট্রাকশনের রেজিস্টার। আরও যদি কোনো রেজিস্টার আসে মানে দরকার, মানে কথা মানে এই রেড কালারের ফাংশনটা কোনো একটা রেজিস্টারকে সে ইউজ করবে। এখন এমন হইতেই পারে ওই রেজিস্টারে অলরেডি কোনো একটা ভ্যালু আছে, তো যেটা করা হয় ওই রেজিস্টারের ভ্যালুটাও এখানে সেভ করে রাখা হয়, যেই রেজিস্টারটা এই ফাংশনটা ব্যবহার করতে যাচ্ছে। যদি সেভ না করতো তাহলে যেটা হইতো যে আমার ওভাররাইট হয়ে যাইতো, আর পরবর্তীতে আমি যেই ভ্যালুটা আমার আগে ছিল সেটাকে আমরা ব্যাক পাইতাম না। অর্থাৎ জিনিসটা এরকম, মনে করেন আমার একটা রেজিস্টার আছে, রেজিস্টারের নাম হচ্ছে H0, কথার কথা। এখন আমার এই যে রেড কালারের ফাংশনটা এই H0 রেজিস্টারটাকে পরবর্তীতে কখনো ইউজ করছে, এইদিকে কখনো ইউজ করছে। এখন আমার H0 আগেকার তো একটা ভ্যালু থাকতেই পারে, H0 মধ্যে মনে করেন 8 নামের একটা ভ্যালু ছিল। এখন আমি যেটা করব, এই ফাংশনে ঢোকার আগে, এই ফাংশনে কাজ শুরু করার আগে এই যে আগেকার যে ভ্যালুটা, সেই ভ্যালুটাকে আমরা সেভ করে রাখবো। এই ভ্যালুটাকে সেভ করে রাখাই হলো এই যে এইখানে রাখে, এই ভ্যালুটাকে এই জায়গায় হলো সেভ করে রাখার সুবিধাটা কি, পরবর্তীতে এই ফাংশন তো H0কে তো নিজের মতো করে ইউজ করবে। তাহলে H0 ভ্যালু মনে করেন ও পরবর্তী কোনো কিছু একটা ভ্যালু বানাইলো, 10 বানাইলো, 12 বানাইলো,
12 বানায় ওর মতো কাজগুলো শেষ করলো, শেষ করার পরে আমরা যেন ওই H0 যে আগেকার ভ্যালু, সেই আগেকার ভ্যালুটাকে যেন ব্যাক পাইতে পারি। অর্থাৎ H0 ভ্যালু যে 8 ছিল, এই ইনফরমেশনটা যেন আমার হারায় না যায়, সেই জন্য আমরা ওই জিনিসটাকে এখানে সেভ করে রাখি। ঠিক আছে, তাহলে এই জিনিসটা যে আপাতত মনে রাখেন যে এর মধ্যে আমরা দুই ধরনের জিনিস রাখি। একটা রাখি হচ্ছে সেট মেশিন স্ট্যাটাসের মধ্যে আমরা রাখি হচ্ছে রিটার্ন অ্যাড্রেস, যে ফাংশনটা কোথায় রিটার্ন করবে। আরেকটা হচ্ছে আমরা ওই সব রেজিস্টারকে রাখি যেই সব রেজিস্টারগুলো আমার এই ফাংশনটা পরবর্তীতে ইউজ করতে পারে, ওই সব রেজিস্টারের ভ্যালুগুলোকে আমরা স্টোর করে রাখি। অর্থাৎ অলরেডি যে ভ্যালুগুলো ওই সব রেজিস্টারের মধ্যে আছে, যাতে পরবর্তীতে ওভাররাইট যখন হবে তখন যেন আবার ওই ভ্যালুগুলো হারায় না যায়, আমরা যখন যেন পরবর্তীতে ব্যাক পাইতে পারি। যখন আমরা ব্যাক চাবো তখন কি আমরা এইখানে আসে জাস্ট দেখবো যে আগেকার ভ্যালুগুলো কী ছিল, তাহলে আমরা পেয়ে যাব। আচ্ছা, এরপরে দেখেন লোকাল ডাটা। লোকাল ডাটা মানে কি, ওই ফাংশনের যেগুলা লোকাল ভেরিয়েবল থাকে, যেমন আমার ফু ফাংশনের মধ্যে যদি ইন্টিজার এক্স, ইন্টিজার ওয়াই এরকম লোকাল ভেরিয়েবলগুলো থাকে, এই লোকাল ভেরিয়েবলগুলো কিন্তু থাকে আমার এই জায়গায়। ঠিক আছে, তার মানে একটা জিনিস খেয়াল করেন যে লোকাল ডেটাগুলো কিন্তু আমার শুরু হয়েছে এইখানে। এরপরে আরও যদি কোনো টেম্পোরারি ভেরিয়েবল বা আরও যে জিনিসগুলোই থাকবে লোকাল ভেরিয়েবলটা টেম্পোরারি, সেগুলো কিন্তু আমার তারপরে থাকবে। তার মানে দেখেন আমার ফাংশনের ভিতরের জিনিসগুলো কিন্তু শুরু হয়েছে এইখান থেকে। ফাংশনের ভিতরের জিনিস অর্থাৎ লোকাল, এই ফাংশনের স্কোপের মধ্যেকার জিনিসগুলো কিন্তু শুরু হয়েছে এইখানে, একটা স্কোপের মধ্যকার জিনিসগুলো। আর উপরের পোর্শনগুলো কী ছিল, এটার উপরের পোর্শনগুলো কিন্তু ছিল হচ্ছে আমার এই ফাংশনকে কল করার জন্য আরও যেগুলো ইনফরমেশন দরকার, ফাংশন রিলেটেড আর যেগুলো ইনফরমেশন দরকার, যেমন ফাংশনের প্যারামিটারকে দরকার, এই ফাংশনটা কী ভ্যালু রিটার্ন করবে, ওই রিটার্ন ভ্যালুটা তো কোথাও এখানে রাখতে হবে, সেইটা রাখার জায়গা হচ্ছে আমার এইটা। ঠিক আছে, ওই রিটার্ন ভ্যালুটা, অর্থাৎ ফাংশনটা যদি 18 রিটার্ন করে, ইনকেস সব কিছু এক্সিকিউশন হওয়ার পর 18 রিটার্ন করলো, সেই 18 ভ্যালুটা এই জায়গায় রাখবে, সেটার জন্য একটা জায়গা ক্রিয়েট করে রাখে। দেন আমার হলো যেই ফাংশনটা কল করছে ওই কলার ফাংশনে একটা অ্যাক্টিভেশন রেকর্ডে পয়েন্ট করে রাখা হয় সেগুলো, অর্থাৎ আমার বাড়তি ইনফরমেশনগুলো কিন্তু আমার উপরের দিকে আছে। আর ওই ফাংশনের স্কোপের মধ্যে জিনিসগুলো কিন্তু আছে হইলো আমার এই যে লোকাল ডাটা যেখান থেকে শুরু হয়েছে সেখানে, অর্থাৎ আমি যে এখানে অ্যারোটা আঁকছি সেইখান থেকে কিন্তু আমার ফাংশনের স্কোপের মধ্যেকার জিনিসগুলো শুরু হয়েছে। অ্যান্ড আপনাদের যে স্ট্যাক পয়েন্টার আমি আগে বলছিলাম, একটু আগেকার ভিডিওতে বলছিলাম, স্ট্যাক পয়েন্টার কিন্তু পয়েন্ট করে থাকে এই জায়গাটাতে। তাহলে স্ট্যাক পয়েন্টারটা কিন্তু আমার এই লোকাল ডাটা যেখানে শুরু হয়েছে, অর্থাৎ ফাংশনের স্কোপ যেখানে শুরু হয়েছে সেখান থেকে পয়েন্ট করে থাকে। অ্যান্ড এটা পয়েন্ট করে থাকার সুবিধাটা কি, সুবিধাটা হলো যে আমার যখন লোকাল ডাটাগুলোর বিভিন্ন রকম অ্যাক্সেস লাগবে, আমরা যেমন ইজিলি এইখান থেকে অফসেট ইউজ করে সেখানে চলে যেতে পারি। যেমন দেখেন আমরা যখন এক্সকে দরকার, তখন কি আমার যেহেতু আমি জানি যে এসপি আসলে এখানেই পয়েন্ট করে আছে, ওই ফাংশনের স্কোপের মধ্যেই পয়েন্ট করে আছে, রাইট, স্কোপ যেখানে শুরু হয়েছে সেখানেই পয়েন্ট করে আছে, তাহলে আমার এক্সের অফসেট কত, 0। এবং আপনাদের যদি খেয়াল থাকে আমরা যখন সিম্বল টেবিল বানাইতাম তখন কিন্তু স্কোপের মধ্যে প্রথম ভেরিয়েবলটার অফসেট ছিল 0, তারপরে ভেরিয়েবলটার অফসেট কত হবে, যে এইটার অফসেট প্লাস এটা উইথ, তাহলে এটার অফসেট হবে 4। তাহলে আমাকে যদি কখনো ওয়াইকে অ্যাক্সেস করা লাগে তাহলে এসপির সাথে আমরা যদি 4 অফসেট নেই তখন আমরা ওয়াইকে অ্যাক্সেস করতে পারবো। সো এসপিটা তাহলে দেখেন আমার ওই ফাংশনের স্কোপটা যেখানে শুরু হয়েছে ইনডিরেক্টলি কিন্তু ওখানেই পয়েন্ট করে আছে। সো আমরা এসপিকে অর্থাৎ স্ট্যাক পয়েন্টারটাকে কিন্তু ফাংশনের লোকাল ডেটা যেখানে শুরু হয় সেখানে পয়েন্ট করে রাখি, যাতে আমাদের এই যে অফসেট বা অ্যাড্রেসিংগুলো আমাদের জন্য সুবিধা হয়। আমরা যেন ডিরেক্টলি সিম্বল টেবিল ইউজ করেই সিম্বল টেবিলে যে অফসেটটা আছে, স্টোর আছে, সেটা ইউজ করে যেন আমরা অ্যাড্রেসিংগুলো করতে পারি, ডিরেক্টলি অ্যাড্রেসিং করতে পারি, আমাদের জন্য আর এক্সট্রা করে কোনো ক্যালকুলেশন করা দরকার হয় না। ঠিক আছে, এই জন্যই হলে এসপিটাকে এইখানে পয়েন্ট করে রাখা হয়, অন্য কোথাও রাখা হয় না। অন্য কোথাও রাখা হলে তখন কিন্তু আপনারা সিম্বল টেবিলের অফসেট থেকে ডিরেক্টলি মেমোরি অ্যাড্রেস ক্যালকুলেট করতে পারতেন না। কথার কথা এসপিটা যদি এইখানে পয়েন্ট করে থাকতে হইতো, এখানে যদি পয়েন্ট করে থাকতো তখন আপনাকে কী করতে হইতো, তখন আগে আপনাকে এই পুরা জিনিসটাকে আগে পার করতে হইতো ওইটার সাথে, এরপরে হইলো আপনাকে দেখতে হইতো যে সিম্বল টেবিলের আবার এখান থেকে অফসেট কত, তাই না, কারণ সিম্বল টেবিলটা তো শুরু হয়েছে এইখানে, মানে সিম্বল টেবিলের স্কোপটা শুরু হয়েছে এইখানে, দেন এইখান থেকে আবার অফসেট কত সেটা দেখা লাগতো। সো এখানে মাল্টিপল ক্যালকুলেশন করা লাগতো। সো এত ক্যালকুলেশন যেন করা না লাগে, ডিরেক্টলি যেন সিম্বল টেবিলের অফসেটটা ইউজ করা যায়, সেজন্য এসপিটা বা স্ট্যাক পয়েন্টারটা পয়েন্ট করে থাকে কিন্তু এইখানে। ঠিক আছে, আচ্ছা, তো আশা করি এটা বুঝতে পারছেন যে একটা ফাংশনের অ্যাক্টিভেশন রেকর্ডের মধ্যে কী কী থাকে। তাহলে একটু বলি, আমার এই যে ফাংশনের অ্যাক্টিভেশন রেকর্ডটা কিন্তু শুরু হয়েছে একদম এই পুরো জিনিসটাই, যেখানে প্যারামিটারটা শুরু হয়েছে ফাংশনের, এই পুরোটা মিলে কিন্তু ফাংশনের অ্যাক্টিভেশন রেকর্ড। বাট
স্ট্যাক পয়েন্টারটা পয়েন্ট করে কোথায় আছে, এটা কিন্তু পয়েন্ট করে আছে হইলো আমার এই যে এই লোকাল ডাটা যেখানে শুরু হয়েছে সেখানে। স্ট্যাক পয়েন্টার কিন্তু অ্যাক্টিভেশন রেকর্ডের শুরুতে পয়েন্ট করে থাকে না, অর্থাৎ এসপিটা কিন্তু আমার এই জায়গায় কিন্তু পয়েন্ট করে থাকে না, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু খেয়াল করবেন। এসপিটা পয়েন্ট করে থাকে হচ্ছে যেখানে লোকাল ডাটা শুরু হয়েছে সেখানে। কেন পয়েন্ট করে থাকে এখানে? যাতে হলো আমাদের ক্যালকুলেশনগুলো সুবিধা হয়। কীভাবে সুবিধা হয়? যে আমরা ডিরেক্টলি যাতে সিম্বল টেবিলে যে আমরা অফসেটগুলো লিখছিলাম ওই অফসেটগুলোর থ্রুতে আমরা যেন ডিরেক্টলি মেমোরি অ্যাড্রেসগুলো ক্যালকুলেট করতে পারি, এসপির সাপেক্ষে মেমোরি অ্যাড্রেসগুলো ক্যালকুলেট করতে পারি স্ট্যাক পয়েন্টারের সাপেক্ষে, ঠিক আছে? আচ্ছা, তো এখানে এই ডায়াগ্রামটা দেখেন, এখানে দুইটা অ্যাক্টিভেশন রেকর্ড দেখানো হয়েছে। এই যে এই পোর্শনটা হচ্ছে কলারের অ্যাক্টিভেশন রেকর্ড, এই পোর্শনটা হচ্ছে কলার মানে হচ্ছে যে কল করতেছে ওই ফাংশনের অ্যাক্টিভেশন রেকর্ড, অর্থাৎ ওই ফাংশন রিলেটেড ইনফরমেশনগুলো। এইটা হইলো আমার কলই, অর্থাৎ যাকে কল করা হয়েছে সেটার অ্যাক্টিভেশন রেকর্ড, ঠিক আছে? তো এইখানে দেখেন অ্যাক্টিভেশন রেকর্ডগুলোকে একটু শর্টে লেখা হয়েছে। আমার অ্যাকচুয়াল অ্যাক্টিভেশন রেকর্ডটা দেখতে কিন্তু যে এরকম, মানে এখানে হলে এতগুলো জিনিস থাকে একসাথে। সো ওইটাকে একটু শর্ট করে এইভাবে লেখা হয়েছে যে আগে প্যারামিটার অ্যান্ড রিটার্ন ভ্যালু থাকে, অর্থাৎ এই যে প্যারামিটার দেন রিটার্ন ভ্যালু ওগুলোকে একসাথে লেখা হয়েছে। এরপরে কন্ট্রোল লিঙ্ক অর্থাৎ বা সেভ স্ট্যাটাস ওটাকে লেখা হয়েছে, কন্ট্রোল লিঙ্ক আর সেভ মেশিন স্ট্যাটাস, অর্থাৎ এই পুরো পোর্শনটাকে একবারে লেখা হয়েছে। আর এরপরে লেখা হয়েছে লোকাল ডাটা টেম্পোরারিজ, লোকাল ডাটা আর টেম্পোরারিজ। তো এখানে দেখেন দুইটা অ্যাক্টিভেশন ফাংশন লেখা আছে, একটা হলো কলার আর এইটা হচ্ছে যাকে কল করা হয়েছে সেটা কলি। এবং বুঝতে পারতেছেন যে আমাদের স্ট্যাক মেমোরি এটা কিন্তু ডাউনওয়ার্ড গ্রো হয়, রাইট, নিচের দিকে। তাহলে আগে থাকবে হলো কলারের জিনিসগুলো, এরপর থাকবে হলো কলির জিনিসগুলো, এরপর কলি থেকে আবার যদি কোনো নিউ একটা কলি ফাংশন যদি আসে সেটা আবার নিচে আসবে, এইভাবে সেটা একটা একটা করে গ্রো হবে। তো যেটা বলছিলাম যে কন্ট্রোল লিঙ্কটা, তাহলে কলি মানে হচ্ছে কলির অ্যাক্টিভেশন রেকর্ডটা হচ্ছে যেইটা। তাহলে এইখানে প্যারামিটার আর রিটার্ন ভ্যালুটা এটা কার প্যারামিটার রিটার্ন ভ্যালু? এটা হলো কলি ফাংশন, যেই ফাংশনটাকে আমি কল করতেছি। যেমন আমি যদি বলি মেইন থেকে আমি লিখলাম ফু অফ 3,5, তাহলে প্যারামিটার আর রিটার্ন ভ্যালু, তাহলে দেখেন প্যারামিটার কার এখানে 3 আর 5টা হচ্ছে কলি, রাইট? এখানে কলিটা হচ্ছে ফু, তাহলে ফু এর 3 আর 5 যে প্যারামিটার সেটা এখানে স্টোর হবে। যে রিটার্ন ভ্যালুটা, অর্থাৎ এই ফু থেকে কি ভ্যালু রিটার্ন হচ্ছে সেই ভ্যালুটাও আমার এগুলা জায়গায় এই যে এইখানে স্টোর হবে। আচ্ছা, এরপরে কন্ট্রোল লিঙ্কটা কোথায় পয়েন্ট করে থাকবে? কন্ট্রোল লিঙ্কটা পয়েন্ট করে থাকবে হলো আমার ওই যে কলারের যে অ্যাক্টিভেশন রেকর্ড সেখানে। তাহলে দেখেন এইটা বলছিলাম হলো কলারের অ্যাক্টিভেশন রেকর্ড, তাই দেখেন কন্ট্রোল লিঙ্কটা পয়েন্ট করে আছে কিন্তু কলারের যে অ্যাক্টিভেশন রেকর্ড সেখানে। সিমিলারলি কলারের অ্যাক্টিভেশন রেকর্ডটা কলারের যে কন্ট্রোল লিঙ্ক সেটা কিন্তু আবার এই কলারকে যে কল করছে সেইখানে পয়েন্ট করে থাকবে। তাহলে এই অ্যারো দিয়ে ওটাই বুঝাইছে। তাহলে কন্ট্রোল লিঙ্কটা পয়েন্ট করে থাকে ওকে যে কল করছে সেটার অ্যাক্টিভেশন রেকর্ডে। আচ্ছা, আর এইখানে দেখেন আর এই যে টেম্পোরারিজ অ্যান্ড ডেটা, তাহলে এই যে কন্ট্রোল লিঙ্কের পর আমাদের যে সেভ মেশিন স্ট্যাটাসটা ছিল ওটার পরপরই কিন্তু শুরু হইতো, একটু যদি যাই দেখেন সেভ মেশিন স্ট্যাটাসের পরপরই শুরু হইতো কিন্তু লোকাল ডাটা টেম্পোরারিজ। তাহলে দেখেন আমাদের যে ইয়াটা আছে এই যে টেম্পোরারিজ আর লোকাল ডাটা কিন্তু এটার পরপরই শুরু হয়েছে, এটার পরপরই আমার শুরু হয়েছে হলো টেম্পোরারি আর লোকাল ডাটা। আর টপ এসপি অর্থাৎ এই যে স্ট্যাক পয়েন্টারটা টপ, এটা কোথায় পয়েন্ট করে আছে? এটা যেটা বলছিলাম যে আমার যেখান থেকে লোকাল ডাটাটা শুরু হবে সেইখানে কিন্তু পয়েন্ট করে আছে, এই জায়গায় সেটা পয়েন্ট করে আছে, ঠিক আছে? তাহলে আশা করি এটা বুঝতে পারছেন। আচ্ছা, এখানে আরেকটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে যে এই জিনিসটা যে কলিজ রেসপন্সিবিলিটি বলতে কী বোঝায়, মানে কলার্স রেসপন্সিবিলিটি বলতে কী বোঝায় আর এখানে কলিজ রেসপন্সিবিলিটি বলতে কী বোঝায়। তো জিনিসটা অনেকটা এরকম, দেখেন যখন আমি বলছিলাম যে মেইন যখন এই ফু ফাংশনকে কল করবে, একটা ফাংশন যখন অন্য একটা ফাংশনকে কল করে আগে যেটা করতে হয় এই ফাংশনের প্যারামিটারগুলোকে কিন্তু রাখতে হয়, তাই না? আপনার যদি মনে থাকে যে সবার আগে কিন্তু উপরের দিকে প্যারামিটারগুলোকে রাখতে হয়, এরপর রিটার্ন ভ্যালু রাখার একটা স্পেস ক্রিয়েট করতে হয়, দেন কন্ট্রোল লিঙ্ক অ্যাক্সেস লিঙ্ক এই জিনিসগুলো কিন্তু রাখা হয়। সবার শেষে হলো আমার এই যে ওই লোকাল ডাটার জিনিসগুলো আসে। তো এখানে কলার হইলো যেটা করে ওই যেই ফাংশনটাকে কল করতেছে, যেমন আমি এই যে ফু অফ 3,5 লিখলাম, ঠিক আছে? ফু অফ 3,5 লিখলাম, তাহলে মেইন ফাংশন
মেইন ফাংশন থেকে ফু ফাংশনে কল হওয়ার আগে আমাকে এই প্যারামিটারগুলোকে স্টোর করতে হবে ফু ফাংশনগুলো কল করার আগে। এবং আপনারা কিন্তু 3 অ্যাড্রেস কোডেও কিন্তু ওরকম কাজই করছিলেন যে আমরা আগে প্যারামিটারকে স্টোর করছি, প্যারামিটারগুলোকে লিখছি, এরপরে কিন্তু আমরা কিন্তু কল করছিলাম। আপনার যদি মনে থাকে যে এরপরে আমরা হলো ফাংশন কল করছিলাম, কয়টা প্যারামিটার সেটা কল করছিলাম। দেখেন ওই কাজটাই বলছে যে আমাদের এই যে কলির মধ্যে কলির অ্যাক্টিভেশন রেকর্ড হচ্ছে আমরা এইটা, কলির অ্যাক্টিভেশন রেকর্ডের মধ্যে প্যারামিটার আর রিটার্ন ভ্যালু মানে হচ্ছে যে ওই যে জায়গাটা ক্রিয়েট করা, আমার হলো এই যে রিটার্ন ভ্যালুটা যেখানে থাকবে এটার জন্য যে একটা স্পেস ক্রিয়েট করা, সেই স্পেসটা ক্রিয়েট করবে হলো কলার নিজেই ক্রিয়েট করবে ফু ফাংশনটা। তাহলে এক্সিকিউট হওয়ার আগে আমার এই কাজগুলো হবে, আগে প্যারামিটারগুলো স্টোর হবে, দেন আমার এই যে রিটার্ন ভ্যালুটা রাখার জায়গা সেটা স্টোর হবে, ঠিক আছে। দেন এই যে কন্ট্রোল লিঙ্কটাও হইলো আমার ওই যে নিজেকে পয়েন্ট করে দিবে, কলার নিজের অ্যাক্টিভেশন রেকর্ডে সেটা পয়েন্ট করে রাখবে, ঠিক আছে। অর্থাৎ আমার কলির যে কন্ট্রোল লিঙ্ক সেটাকে সে নিজের যে অ্যাক্টিভেশন রেকর্ড সেখানে সে পয়েন্ট করে রাখবে। এরপরে হলো আমার এই ফু ফাংশনটা কল হবে। তাহলে দেখেন এরপর থেকে যে কন্ট্রোল লিঙ্কটা পর থেকে আমার হলো কলিজ রেসপন্সিবিলিটি, মানে হলো এরপর হলো কলই, অর্থাৎ যাকে কল করা হলো সে তার নিজের কাজগুলো করবে। তাহলে দেখেন আমার এই যে এইখানকার এই যে প্রথম কিছু পোর্শন, অর্থাৎ প্যারামিটারগুলোকে স্টোর করা, তারপর রিটার্ন ভ্যালুটা যেখানে রাখবো সেই জায়গাটা ক্রিয়েট করা, তারপর কন্ট্রোল লিঙ্কটা ঠিক করা, অর্থাৎ কলির যে কন্ট্রোল লিঙ্কটা কলারের কাছে হবে, তাহলে কলার নিজেকে পয়েন্ট করে রাখবে হচ্ছে কোথায়, এই কলির কন্ট্রোল লিঙ্কে। সেই কাজগুলো করবে কিন্তু কলার, অর্থাৎ মেইন কিন্তু ওই কাজগুলো আগে করবে। ওই কাজগুলো করার পর এরপর হলো সে ফুকে কল দিবে, ঠিক আছে। এরপরই কিন্তু সে কেবলমাত্র ফুকে কল দিবে। অর্থাৎ এরপরের পোর্শন থেকে দেখেন আমার ফুয়ের রেসপন্সিবিলিটি বাকি কাজগুলো করা, অর্থাৎ টেম্পোরারিজ আর ডেটা, লোকাল ডেটা রিলেটেড যত রকম অপারেশন, এই কাজগুলো কিন্তু ফু নিজে করবে, এই কাজগুলো কিন্তু কলার আর করে দিবে না। তাহলে এখানে কলার আর কলিজ রেসপন্সিবিলিটি, এটা এই জিনিসগুলা দেখানো হয়েছে। হোপফুলি এগুলা আপনাদের মনে পড়তেছে, এগুলা কম্পিউটার আর্কিটেকচারে পড়ে আসার কথা। এই পোর্শনগুলো না পড়ে আসলেও জাস্ট বেসিক আইডিয়াগুলো রাখবেন যে কি হচ্ছে, তাহলে আশা করি জিনিসগুলো বুঝতে পারবেন। সো আমাদের এই পোর্শনে মোটামুটি থিওরি পার্ট কিন্তু এরকমই, মানে এখান থেকেই যে যা জিনিস বললাম আমার প্রথম ভিডিও যেটা দিচ্ছি আর এই ভিডিও এখন যেটা বললাম, এখান থেকে কিন্তু থিওরি আসতে পারে, মানে অনেক ধরনের থিওরি আসতে পারে। সো এই কনসেপ্টগুলো ক্লিয়ার রাখবেন যে টপ এসপি কেন এই জায়গায় পয়েন্ট করে থাকে, এই রিলেটেড মনে হয় অলরেডি কোশ্চেন আসছিলই, এটা কেন এই জায়গায় পয়েন্ট করে থাকে অন্য কোথাও না, যে আমার এখানে যদি থাকে আমরা ডিরেক্টলি সিম্বল টেবিল থেকে অফসেট নিয়ে ক্যালকুলেট করতে পারবো, আমরা অ্যাড্রেস নিতে পারবো, আমাদের আলাদা করে কোনো রকম ক্যালকুলেশনের মধ্যে যাওয়ার দরকার নেই, সিম্বল টেবিলে যে অফসেটটা আছে সেটা থ্রুতে আমরা এই কাজগুলো করতে পারবো। আর হইলো যেটা বলতেছিলাম যে হ্যাঁ, থিওরি পোর্শন হইলো এই কনসেপ্টগুলো যদি ক্লিয়ার থাকে মানে আমাদের যে ব্যাকগ্রাউন্ডের জন্য, তাহলেই হবে। আর এখান থেকে যে সিমুলেশন পার্টটা অত কঠিন না। সো সিমুলেশন পার্টটা যখন আমি শুরু করবো তখনই বুঝতে পারবেন যে এটা আসলে অনেক সহজ। সিমুলেশন পার্টে আই গেস কারো সমস্যা হবে না, বাট যেটা হয় যে থিওরি পার্টটা এই যে অনেক কিছু না বোঝার কারণে সমস্যাগুলো হয়। সো এই যে কন্ট্রোল লিঙ্ক যেমন কলারের অ্যাক্টিভেশন রেকর্ডে পয়েন্ট করে থাকে, এই জিনিসগুলো যেমন বুঝতে হবে। তারপর কলারের রেসপন্সিবিলিটি কতটুকু, যে কলার কতটুকু ঠিক করে দিবে, সেটা হলো প্যারামিটারগুলোকে রাখবে, কন্ট্রোল লিঙ্কে ঠিক করবে, এইটুকু অংশ পর্যন্ত হলো কলারের, এরপরে বাকি কাজটা হলো কলির, ঠিক আছে। সো এই জিনিসগুলো যেন একটু মানে ক্লিয়ার থাকেন, এই পোর্শনগুলো যেন একটু ক্লিয়ার থাকেন। তো এরপরে আমরা শুরু করব হচ্ছে যে অ্যাকচুয়াল যে সিমুলেশন পোর্শন আমাদের এই লেকচারের, সেই সিমুলেশন পার্টটা এখন আমরা শুরু করব।